2 নম্বর অঙ্কটা করছি। তো কোশ্চেনটা পড় ভালো করে মন দিয়ে। কি বলেছে? মিস্টার দত্ত বড়, বড় করেছে মানে কি? ধার করেছে। লোন নেওয়া। 10 লাখ টাকা লোন নিয়েছে। টু বাই আ হাউস ইন নিউ টাউন। নিউ টাউনে একটা হাউস বাই করে 10 লাখ টাকা লোন নিয়েছে। 10 লাখ টাকা দিয়ে বাড়ি হয়ে যাচ্ছে। যাই হোক। হি ওয়ান্টস টু রিপে, ঠিক আছে, দিস অ্যামাউন্ট, এই টাকাটা ও পেমেন্ট করে দেবে, রিপে করবে ইন 10 ইকুয়াল ইনস্টলমেন্ট, 10টা ইনস্টলমেন্টে টাকাটা শোধ করে দেবে। দ্য লোন ইজ টেকেন, লোনটা নেওয়া হয়েছিল কত? 10% ইন্টারেস্ট পার অ্যানাম। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইচ অ্যানুয়াল ইনস্টলমেন্ট, মানে প্রতিটা ইনস্টলমেন্টকে কত টাকা করে দেবে? একদম ভেরি ভেরি সিম্পল একটা অঙ্ক। কিছু আমি করে দিচ্ছি। কিভাবে করবো অঙ্কটা? কোশ্চেনটা পড়া গেছে। এটা হচ্ছে দেখ, আর এটা হচ্ছে প্রেজেন্ট। এখানে তোকে কি বের করতে বলে জানিস তো? তোকে অ্যানুয়াল ইনস্টলমেন্ট বের করতে বলে। তুই 10 লাখ টাকা লোন নিয়েছিস, ঠিক আছে তো, এবং তুই ওই 10টা ইনস্টলমেন্টে টাকাটা তুই শোধ করে দে। তোকে কি বের করতে বলে? প্রতিটা ইনস্টলমেন্টের ভ্যালু কত, প্রতিটা ইনস্টলমেন্টের ভ্যালুটা জানতে চাইছে, ঠিক আছে তো। আর এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক। এটা প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক। বুঝতে পারলি তো? তুই আজকে একটা 10 লাখ টাকা, তুই 10 লাখ টাকা লোন নিই, 10টা ইনস্টলমেন্ট শোধ করে দেবো, যে আজকে তার, মানে তুই যে প্রতিটা ইনস্টলমেন্ট দিবি তার ভ্যালু রাখো। আর প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক দিয়েছে। দুটোর অঙ্ক, একটা প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক হয় আর একটা ফিউচার ভ্যালুর অঙ্ক। একটা প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক দিয়েছে। তো ফর্মুলাটা কি হচ্ছে তোকে লিখে দিচ্ছি। ফর্মুলাটা লিখছি, প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির ফর্মুলাটা কি লিখছি? পিভি। কি লিখলাম? পিভি। ঠিক আছে, পিভি, পিভি মানে প্রেজেন্ট ভ্যালু। পিভি ইকুয়াল টু এ, থার্ড ব্র্যাকেট ওপেন কর, ওপেন করে লিখবো 1 - 1 + i। কি লিখলাম? 1 - 1 + i। 1 - 1 - 1 + i, এই 1 + i টা ব্যাকেটে রাখ। 1 + i টা ব্যাকেটে রাখ, ঠিক আছে। পাওয়ারে লিখবি -n, পাওয়ারে লিখবি -n, থার্ড ব্র্যাকেট শেষ। ডিভাইডেড বাই হবে i। কি হবে? ডিভাইডেড বাই i। ঠিক আছে তো? সব ফুল ফর্ম গুলো তুই লিখে নিতে পারিস, কোনো সমস্যা নেই। পিভি, পিভি মানে কি জানিস তো? এখানে পিভি মানে হচ্ছে এখানে লোন অ্যামাউন্ট, কত টাকা লোন নিয়েছিস। তুই কত টাকা লোন নিয়েছিলি বল? 10 লাখ টাকা লোন নিয়েছিলি। লোন অ্যামাউন্ট কত হবে? 10 লাখ। ঠিক আছে, পিভি এগুলো সব লিখে লিখে 5 নম্বর পিভি লোন অ্যামাউন্ট। এ মানে কি? এ মানে হচ্ছে ইনস্টলমেন্ট। এ মানে কি বললাম? ইনস্টলমেন্ট। এটা বের করতে হবে। কোশ্চেন মার্ক দেবো, ঠিক আছে, ইনস্টলমেন্ট কোশ্চেন মার্ক দেবো। আচ্ছা, এ হয়ে গেল। আই মানে কি? রেট অফ ইন্টারেস্ট। লিখ রেট অফ ইন্টারেস্ট। কত ছিল? কত পার্সেন্ট বলেছিল রেট অফ ইন্টারেস্ট? 10%। 10%টাকে লিখবো 0.10। ঠিক আছে, তাহলে কি কি হয়ে গেল? এ হয়ে গেল, আই হয়ে গেল, শুধু রইল এন। এন মানে নাম্বার অফ ইয়ার্স। কত, কটা ইনস্টলমেন্ট বলেছিল? 10টা। এন। আচ্ছা, তুই কি বুঝতে পারলি? তোকে কি বের করতে বলেছে? কি বের করতে বলেছে অঙ্কটা? এ, এ বের করতে বলেছে। তাহলে কি করে করবো? এ বের করলে কি করবো? নিজেই বুঝতে পারছি এটা কি করে বেরোবে। তুই ভাব, চিন্তা ভাবনা কর। আরে পিভি ইকুয়াল টু এটা, যদি এ বের করতে চাই তাহলে কি হবে বল দেখি। ছোটবেলায় ছোটবেলায় তো পড়েছিস, ইকুয়েশন সলভ করেছিস তো। তোকে এর ভ্যালু বের করতে বল, তাহলে এটা যদি বাদিকে রাখিস, তাহলে আমি বলতে পারি এ ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই, এটা পুরো 1 - 1 + i হোল টু দি পাওয়ার -n ডিভাইডেড বাই i। এটা বুঝেছিস? এটা এরকম হয় জানিস তো? এটা তো নর্মাল বুঝতেই পেরেছিস। কি রে, এটা বুঝতে পেরেছিস তো? ক্যালকুলেশন বুঝতে পেরেছিস? পিভি কত বলেছে অঙ্কে? 10 লাখ টাকা, তাই তো? আর এগুলো লেখ। 1 - ব্র্যাকেটে 1 + i মানে 0.1, 10 বছর, তাহলে পাওয়ারে হবে -10 ডিভাইডেড বাই i মানে 0.1। আচ্ছা, এবার আমাকে একটা ক্যালকুলেটর দিতে পারবি সুন্দর করে? এটা একটা ক্যালকুলেটর জিটি আছে, আমার ক্যালকুলেটর জিটি আছে। দেখ কি করে করবো, দেখ। এ দেখ,
শুনছিস তো ব্যাপারটা, শুনছিস তো? এই দেখ এখানটায় ধর এখানে কি আছে, এবার এখানে এমনি এটা না শেখালে তুই ডাইরেক্ট করতে পারবি, but আমি যেটা শেখাচ্ছি এটা কোনো সময় বাঁচবে। এই যে এখানে যে দেখতে নিচে কি লেখা আছে, এই যে এতগুলো লেখা আছে, অনেকে কি করতে পারে, ওয়ান মাইনাস ওয়ান, ওয়ানের সাথে ওয়ান প্লাস 0.1 যোগ করলে কত হবে, 1.1 টু দি পাওয়ার মাইনাস, ক্যালকুলেটর দরকার নেই, একটা ট্রিক্স আছে, এই ট্রিক্সটা শেখাচ্ছি। ট্রিক্সটা কি, ট্রিক্স জানিস তো? এখানে কত আছে, ওয়ানের সাথে 0.1 যোগ করলে কত হয়, 1.1। তো ক্যালকুলেটারে লিখবো 1.1, ঠিক আছে তো, শুনছিস তো 1.1। তারপর একটা ভাগ চিহ্ন দেবো, ভাগ, দেখতে পাচ্ছিস তো, ভাগ দিলাম, কেন ভাগ দিলাম জানিস তো, পাওয়ারে -10 আছে, মাইনাস আছে বলে এই জন্য ভাগ দিলাম, ভাগ। তারপর পাওয়ারে কত সংখ্যা আছে, পাওয়ারের সংখ্যা 10, তাহলে 10 বার ইকুয়াল টু পেস করবো, 2 3 4 5 6 7 8 9 10, 10 বার ইকুয়াল পেস করবো। তারপর জিটি টিপে দেবো, জিটি, ব্যাস। যার যার ক্যালকুলেটর জিটি আছে সে করবে। কত বেরোচ্ছে, 6.144 এরকম কিছু একটা বেরোচ্ছে। ওরা দেখ ভালো করে দেখ, এটা তো আমি বুঝে গেলাম যে না এটাই হচ্ছে, আমার কথাটা বলতে পারলি, 6.144, আর কোশ্চেনে দেখ বলেছে 6.145 বলেই দিয়েছে। তার মানে তুই কি বুঝতে পারলি, স্যার এটাই বুঝতে পারলাম, 10 লাখ ডিভাইডেড বাই 6.14, ঠিক আছে, 6.144, 6.144 বা 145, 145ই বলি, বেটার। তো 10 লাখকে 6.145 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 0.145, কত হচ্ছে, 1,62734, 1,62,000, কত বেরোলো, 1,62,734, ঠিক আছে তো, এটা বেরোলে আছে। তাহলে বুঝতে পারলি এটা, এই অঙ্কটা আগের বছর অনার্সে এসেছিল, ঠিক আছে তো। আচ্ছা, বোঝা গেল, এত অব্দি ক্লিয়ার হলো। এবার বুঝেছিস এটা, এটাকে আর এক রকম ভাবে করা যায়, অর দিয়ে লিখি, যে অরটাও করে দিচ্ছি, অরটাও করে দিচ্ছি। এটা তোরা কোন ক্লাসে করতে, এই অঙ্কটা আমি বলবো, এই ফর্মুলাটা কোন ক্লাসে করতে, এটা থার্ড সেমিস্টারে করেছি, ঠিক আছে তো। কিন্তু এটাকে আর এক রকম ভাবে করা যায়, যে রকম ভাবে করা যায় সেটা থার্ড সেমিস্টারে করতে পারতি না, সেটাই বলে দিচ্ছি কিভাবে করা যায়। লেখ আর একটা ফর্মুলা, আর একটা ফর্মুলা বলে দিচ্ছে, লেখ। অ্যানুইটি বের করতে বলেছিল তো, মানে ইনস্টলমেন্ট, এ ইকুয়াল টু পি বাই, পি মানে ওই পিভি, পি মানে পিভি, পি মানে পিভি, এ ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই পিভি আই এফ এ। কি লিখলাম দেখেছিস, পিভি আই এফ এ। এটা দেখে কেমন লাগছে, কিন্তু এটা বেশি ইজি, এটা সবচেয়ে ইজি, আগেরটার চেয়েও এটা ইজি। তোকে অ্যানুইটি বের করতে বলেছে, এখানে লিখলাম অ্যানুইটি ইকুয়াল টু, উপরে প্রেজেন্ট ভ্যালু মানে লো, নিচে লিখলাম পিভিআইএফএ। এটা তুই তখনই লিখতে পারবি যদি কোশ্চেন ওই ফ্যাক্টরটা বলে দেয়, এখানে ফ্যাক্টর বলে দিয়েছে। এই পিভিআইএফএ মানে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, ঠিক আছে, পিভিআইএফএ, ঠিক আছে। কত বলেছে এবার, এখানটা লিখবো আই কমা এন, এখানে লিখবো আই কমা এন, বুঝতে পারলি, ব্যাকেটে নিচের দিকে কি লিখলাম দেখ, আই কমা এন, বুঝে গেলি। পিভি কত, লোন অ্যামাউন্ট কত বলেছে, 10 লাখ টাকা। আর এটা কত বলেছে স্যার, 6.145, কত বেরোলো, 162,734। তুই যদি এটাও করে দিস, এটাও রাইট, তাহলে দেখ 5 নম্বরের জন্য ক লাইনে হলো অঙ্ক না, এক লাইন অঙ্ক নেমে গেল, এক লাইনে 5 নম্বর হয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা, কি বুঝতে পারিস ব্যাপারটা? 4 অঙ্কটা, ঠিক আছে, 4 নম্বর অঙ্কটা, কোশ্চেনটা পড়ছি দেখ, বলছে কস্ট অফ প্ল্যান্ট 12 কোটি, মানে প্ল্যান্টের দাম দিয়েছে কত, 12 crore, ঠিক আছে তো। আচ্ছা, ইকোনমিক লাইফ অফ দ্য প্ল্যান্ট, প্ল্যান্টের লাইফ বলেছে কত, 10 বছর, প্ল্যান্টের লাইফ বলে 10 বছর। স্যালভেজ ভ্যালু ইজ এস্টিমেটেড 25 lakhs, মানে 10 বছর পর কত টাকা স্যালভেজ হবে, 25 লাখ টাকা স্যালভেজ হবে, বা স্ক্র্যাপ ভ্যালু বলি। প্রি ট্যাক্স প্রফিট বিফোর ডেপ্রিসিয়েশন, দেখ এটা ঘাবড়ে যাওয়ার কিছু নেই, প্রি ট্যাক্স প্রফিট মানে ট্যাক্সের আগে, ট্যাক্স দেওয়ার আগের প্রফিট, ট্যাক্স আর ডেপ্রিসিয়েশন মানে কি, এটা পিবিডিটি বলেছে, কি বলেছে, পিবিডিটি, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, প্রি মানে আগে, ঠিক আছে। পিবিডিটি বলে দিয়েছে কত, 3.8 crore ফার্স্ট ইয়ারে, বলছে হুইচ উইল ইনক্রিজ বাই 10% এভরি ইয়ার, তাহলে পরের বছর কত হবে, 10% বেড়ে যাবে। ফাইন্ড আউট দ্য ক্যাশ ইনফ্লো, মানে সিএফএটি তোকে বের করতে বলেছে, ও তোকে কিছু করতে হচ্ছে, জাস্ট নর্মালি একটা সিএফএটি বের করতে বলেছে। সিএফএটি বের করো, ফার্স্ট 2 ইয়ার্স, প্রথম 2 বছরের সিএফএটি বের করতে বলেছে, জায়গায় 30% ট্যাক্স থাকবে। ট্যাক্স রুল স্টেট
আচ্ছা, ট্যাক্স রুল স্টেটস বলেছে 10%, কি বলেছে দেখ, 10% রেট অফ ডেপ্রিসিয়েশন আন্ডার রিডিউসিং। আচ্ছা, এখানে ডেপ্রিসিয়েশন কোন মেথডে করতে বলেছে? ডিমিনিশিং ব্যালেন্স। একটা কথা মাথায় রাখবি, তোরা তো করেছিস আগে, 11 থেকে করেছিস, ডিমিনিশিং ব্যালেন্স মেথডে স্ক্র্যাপ ভ্যালু রাখতো। তার মানে এখানে স্ক্র্যাপ ভ্যালু বেকার দিয়েছে। স্ক্র্যাপ ভ্যালু বেকার দিয়েছে। স্ক্র্যাপ ভ্যালু কখন লাগে? স্ট্রেট লাইনে লাগে। স্ট্রেট লাইন তো বলেনি, তাহলে স্ক্র্যাপ ভ্যালুটা এখানে কাজে লাগবে। তাহলে এবার অঙ্কটা আরম্ভ হয়। কিছু নেই অঙ্কটার মধ্যে। 4 নম্বর অঙ্ক। কি লিখবি? ক্যাশ ইনফ্লো ফ্রম দ্য প্ল্যান্ট। ক্যাশ ইনফ্লো ফ্রম দ্য প্ল্যান্ট ফর ফার্স্ট 2 ইয়ার্স। তোকে তো প্রথম 2 বছরের করতে বলেছে। একটা হচ্ছে ইয়ার 1 আর একটা ইয়ার 2। দাগ কেটে দিলাম, তোর দাগ কাটতে পারিস। ইয়ার 1, ইয়ার পার্টিকুলার্স। তো কি বলেছে? পিভিডিটি বলে দিয়েছে, পিভিডিটি। কত কত বলেছে? প্রথম বছর কত বলেছে? আচ্ছা, এখানে না ইয়ার 1 ব্যাকেটে লিখে দে কোটি, CRO আর, তাহলে বুঝতে সুবিধা হবে। তা এটা হলে CROR, ঠিক আছে। প্রথমটা লিখলাম 3.8 কোটি। পরের বছর কত বলেছে? 10% বাড়বে বলেছে না? তাহলে কর ক্যালকুলেটর নে। 3.8 প্লাস 10% করলে কত হচ্ছে? 4.18। কি বললাম বুঝতে পারলি কি হলো? এর থেকে মাইনাস করবো কি? ডেপ্রিসিয়েশন। কোন মেথড? ডিমিনিশিং কিন্তু। তাহলে ডেপ্রিসিয়েশন প্রথম বছর, আমি এখানে লিখছি ইয়ার 1 এ কত হওয়া উচিত? কত টাকা ছিল? 12 কোটি, তার 10% কত হচ্ছে? 1.2। প্রথম বছর হলো ডেপ্রিসিয়েশন 1 থাকি না? কোনো ডাউট আছে এখানে? ইয়ার 2, ইয়ার 2 তে কি হবে? ডিমিনিশিং ব্যালেন্স, তার মানে 12 টাকা দিয়ে কিনেছিলাম, 12 টাকা দিয়ে কিনেছিলাম, ডেপ্রিসিয়েশন হয়ে গেছে 1 টাকা 20। তাহলে 12 থেকে 1 টাকা 20 বাদ দিলে কত হয়? 10 টাকা 80, তার উপর 10%। কি রে, বুঝতে পারিস নি এটা? ডিমিনিশিং ব্যালেন্স মেথড রিপ্রেজেন্ট কি করে করতে হয়? বুক ভ্যালুর উপর করতে হয় না? 12 কেনা ছিল 12 টাকা দিয়ে, তার মানে ডেপ্রিসিয়েশন তো 1 টাকা 20 হয়ে গেছে। 12 থেকে 1 টাকা 20 বাদ দিলে কত? 10 টাকা 80। 10 টাকা 80, 10%। কি বুঝতে পারছিস না? ডিমিনিশিং, দেখ, যদি স্ট্রেট লাইন হয় তাহলে কষ্টের উপর হয়, প্রতি বছর 12-র উপরই হবে 1 টাকা 20 করে। কিন্তু এখানে তো ডিমিনিশিং বলেছে। ডিমিনিশিং কার উপর হয়? ব্যালেন্সের উপর হয়। তাই করলাম। তো এটা এটা তো বেসিক জিনিস, এটা তো অনেক আগেই করেছিস, বলে গেলে তো হবে না। 1.08, এখানে লিখো 1.0, বাদ দিলে 3.8 থেকে 1.2 বাদ দিলে কত হচ্ছে? 2.6। আর ওটা বাদ দিলে কত হচ্ছে? 3.10 হয়। পিভিটি থেকে ডিফারেন্ট বাদ দিলে কি হবে? পিভিটি। এর থেকে ট্যাক্স বাদ দে। ট্যাক্স কত পার্সেন্ট ছিল? 30%। 30% কর, কত হচ্ছে? 0.78। আর তারপরটা 0.93 করে দেন। 2.6 থেকে মাইনাস করবি 0.7, কত হচ্ছে? 1.82। 2.17, এটা হলো পিএটি। লাস্টে কি অঙ্কটা কি কঠিন ছিল? অঙ্কটা কি ছিল না অঙ্কটার মধ্যে? তার সাথে ডেপ্রিসিয়েশন যোগ করে দেবো। কত ছিল ডেপ্রিসিয়েশন? 1.2, আর এটা 1.08। অঙ্কটা কঠিন না, কিন্তু দেখে হয়তো অনেকে ঘাবড়ে যেতে পারে। কিছু নেই অঙ্কটার মধ্যে। 3.02 আর 3.25 যেটা বেরোলো তাকে বলা হয় সিএফ। শেষ, উপশেষ। টু কোম্পানিজ, বিবেক লিমিটেড অ্যান্ড আনন্দ লিমিটেড, ঠিক আছে? দুটো কোম্পানি দিয়েছে, দুটো কোম্পানি, একটা বিবেক কোম্পানি, একটা আনন্দ কোম্পানি।
বলছে আর ফ্রম সেম ইন্ডাস্ট্রি, দুটো সেম ইন্ডাস্ট্রি মানে একই টাইপের ইন্ডাস্ট্রি ওদের, ঠিক আছে তো, দুটো কোম্পানি সেম ইন্ডাস্ট্রি। ফ্রম দ্য ফলোইং ডিটেলস ইউ আর রিকোয়ার্ড টু কম্পিউট ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, তোকে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল করতে বলেছে। আমি প্রথমে কি করবো, আগে বিবেকটা করে নেবো, তারপর ওয়েট করে নেবো। অনেকে আবার টেবিল করেও করতে পারে, অনেকে টেবিল করে করলে একবারে হয়ে যাবে, ঠিক আছে। আমি একটু আলাদা করেই করছি, ঠিক আছে তো, আমি আলাদা করেই করছি। প্রথমে বিবেক করে নেবো, তারপর আনন্দ করে করবো, ঠিক আছে তো। ইকুইটি শেয়ার ক্যাপিটাল তোর কাছে বলে দিয়েছে। আচ্ছা তুই না ক্যাপিটাল স্ট্রাকচার কি কি দিয়েছে একটু দেখে নি। ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে এখানে কি কি আছে, এখানে ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে একটা ইকুইটি শেয়ার আছে আর একটা কি আছে, ডিবেঞ্চার আছে। যার দেখ কোনো ক্যাপিটাল স্ট্রাকচার নেই, তাই না। আর কি আছে, ক্যাপিটাল স্ট্রাকচার দুটো আছে, তার মানে দুটো আছে মানে দুটোরই কস্ট অফ ক্যাপিটাল বের করতে হবে। একটা ইকুইটি শেয়ারের কস্ট অফ ক্যাপিটাল বের করবো আর একটা ডিবেঞ্চার কস্ট অফ ক্যাপিটাল বের করবো। দুটোর কস্ট অফ ক্যাপিটাল বের করবো, তারপর ডব্লিউসিসি করবো, ও শেষ হয়ে যাবে। অনার্সের অঙ্কটা খুব স্ট্যান্ডার্ড, মানে কি বলতো, অঙ্কটা সোজা। তারপরে ওদের অঙ্কের মধ্যে, অনার্সের অঙ্কগুলো কি হয় বলতো, একটু মন্তব্য লিখতে হয়, রেকমেন্ডেশন, কমেন্ট লিখতে হয়, তুমি এটা পড়ে কি বুঝতে পারছো, সেই জিনিসগুলো অনার্সের অঙ্কে লিখতে হয়, ঠিক আছে। জেনারেল অঙ্ক এরকম থাকে না, নর্মাল অঙ্ক, ঠিক আছে তো। অঙ্ক দেখ, অঙ্কটা তুই দেখে, অঙ্কটা তোরা নিজেরা দেখে বুঝে যাবি, স্যার অঙ্কটা কিছু নেই, পারবো। দেখ অঙ্কের মধ্যে কিচ্ছু নেই, তো অঙ্কটা কর। আচ্ছা অঙ্কটা করার জন্য যতদূর মনে পড়ছে 8 নম্বর অঙ্কের জন্য, 2 নম্বর জন্য কমেন্টের জন্য, বুঝতে পারলি তো। তো ঠিক আছে, অঙ্কটা আরম্ভ করে দিই। প্রথমে লেখ, প্রথমে লেখ বিবেক লিমিটেড, তাই তো। এটা কি, বিবেক লিমিটেড। প্রথমে লিখলাম বিবেক লিমিটেড, প্রথমে কি লিখবো বল, কস্ট অফ, লেখ কস্ট অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল, কস্ট অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এটা কি, কস্ট অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল, কে ই বলে। আচ্ছা অঙ্কে যেহেতু ডিভিডেন্ড দিয়েছে, তাহলে কি মডেল হচ্ছে, ডিভিডেন্ড মডেল। তো আমি এখানে লিখে লিখে করছি, ডিভিডেন্ড গ্রোথ মডেল, ডিভিডেন্ড গ্রোথ মডেল, মডেলটাকে ডিভিডেন্ড গ্রোথ মডেল। ফর্মুলা আমরা প্রত্যেকে জানি, কে ই ইকুয়াল ডি ওয়ান বাই এমপি প্লাস জি। ওরা দেখ লাস্ট লাইনে, কোশ্চেনের লাস্ট লাইনে জির সম্পর্কে একটা কথা বলেছে, দেখ কি বলেছে, পর ইগনোর গ্রোথ ইন ডিভিডেন্ড, মানে গ্রোথটাকে ইগনোর করতে হবে না, গ্রোথ নেই অঙ্কে, থাকবে না গ্রোথ। তা ডি ওয়ান মানে ডিভিডেন্ড। আচ্ছা পরীক্ষায় যেটা আমি রোজ বলছি তো একটা কথা, রোজ কিন্তু একটা কথা বলছি এফএম এর ক্ষেত্রে, এটা মাথায় রাখবি কিন্তু, নাহলে কিন্তু নাম্বার প্রচুর প্রচুর কেটে দেবে। প্রতিটার মানে লিখতে হবে, ডি ওয়ান মানে কি লিখতে হবে, কিন্তু নাম্বার ভালোভাবে কাটবে, ঠিক আছে তো। তো ডি ওয়ান কত বলেছিল অঙ্কে বল, 2 টাকা 70 পয়সা, 2.70, আর মার্কেট প্রাইস বলেছিল কত, 15। তাহলে করি 2.7 ডিভাইডেড বাই 15 ইন্টু 100, কত হচ্ছে 18%। তাহলে বেরিয়ে গেল 18%, এটা কেই বেরিয়ে গেল। আর কি করবো বল, কেই হয়ে গেল। এবার হবে কস্ট অফ ডেপ্ট ক্যাপিটাল, কস্ট অফ ডেপ্ট ক্যাপিটাল, কেডি। দেখ রিডিয়েবলও দেয়নি, নর্মাল দিয়েছে। ওই দেখ, কস্ট অফ ডেপ্ট ক্যাপিটাল তো হবেই না, বিবেক লিমিটেড ডেপ্ট তো হবেই না। দেখ দেখ ভালো করে দেখ, বিবেক লিমিটেড ডেপ্ট হবে না, হবে, বিবেক লিমিটেড লোন ছিল কোনো, লোন ছিল না, তাহলে কেডি কত হবে, কিছুই হবে না, ড্যাশ হয়ে গেল। এবার আনন্দ লিমিটেড কর, ঠিক আছে তো। এবার আনন্দ লিমিটেড করবি, ঠিক আছে, আনন্দ লিমিটেড কি বললাম, আনন্দ লিমিটেড কি লিখবো প্রথমে, কস্ট অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল লেখ, লিখবি কি, কস্ট অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল, কে ই। ফর্মুলা তো জানিস, ডি ওয়ান বাই এমপি প্লাস জি। তো ডি ওয়ান কত ছিল এখানে বল, ডিভিডেন্ড কত ছিল এখানে, 4, আর মার্কেট প্রাইস 20। তাহলে কর 4/20 করলে কত হচ্ছে, 20%। এবার করবো কি, কস্ট অফ ডেপ্ট ক্যাপিটাল, কস্ট অফ ডেপ্ট ক্যাপিটাল, কেডি। ফর্মুলা কি, আর ব্র্যাকেটে 1 - টি, হ্যাঁ কি না। আর বের করে দিই, আর মানে কি হয়, আর মানে ইন্টারেস্ট বাই নেট ইস্যু, মনে পড়ছে তো, শিখিয়েছিলাম তো এগুলো। তাহলে ইন্টারেস্ট কত বলেছিল, লোনের উপর ইন্টারেস্ট কত, দেখ ইন্টারেস্ট কি বলে দিয়েছে অঙ্কে, অঙ্কে বলেছে 10% ডিবেঞ্চার, তার মানে 100 টাকা করে, মানে কত হবে 110%, কি বুঝতে পারছিস সেটা। আর এনপি মানে কত টাকা নিয়েছিল লোন, কিছু বলেনি কোশ্চেন, সেরকম ভাবে কিছু বলেনি, বলেছে 125 টাকা। মার্কেট প্রাইস,
মার্কেট প্রাইসটাকে তোকে ধরতে হবে। কত বলছে মার্কেট প্রাইস? 125। অ্যান্সার কত হবে? 10/125। এখানে লেখ আর হচ্ছে 10/125। ট্যাক্স কত বলেছে? ট্যাক্স 30%, 0.30 কর। 10/125 ইন্টু 0.30 কত হচ্ছে? 2.4%। তোদের কত বলো? 2.4% বেরিয়েছে। দেখ 2.4% বেরিয়েছে। 10/125, ঠিক আছে তো? 10/125 ইন্টু 0.7 ইন্টু 100। আচ্ছা 5.6 হবে। 5.6 হবে না, 2.4 আমি ডাইরেক্ট 3 করে দিয়েছিলাম, বুঝতে পারলি তো? গন্ডগোল হয়েছিল। 5.6% হবে। ঠিক আছে, তাহলে কি কি বেরোলো বুঝে গেলি। এবার ডব্লিউএসিসি কর। কর, আরম্ভ কর। ক্যালকুলেশন অফ, আচ্ছা এখানে কিছু বলেছে ডব্লিউএসিসি কোন মেথডে বুক ভ্যালু হয় আর মার্কেট ভ্যালু হয়, তাই তো? দুটো মেথডেই হয়, কিন্তু কোশ্চেনে কিছু বলেছে কোন মেথডে করতে, কিছু বলেনি। মার্কেট ভ্যালুই করে দেবো, অসুবিধা নেই। বাট যেটা করবি লিখবি, বুক ভ্যালুতে করছিস না মার্কেট ভ্যালুতে করছিস। ক্যালকুলেশন অফ ডব্লিউএসিসি অ্যাজ মার্কেট ভ্যালু। প্রথমে লিখবো সোর্স, ছোট হবে, বেশি বড় হবে না, সোর্সেস। ঠিক আছে তো? তারপর ধর রুপিস, এখানে রুপিসের একটা ঘর হবে, তাই না? রুপিসে, রুপিসে না দুটো ঘর কর, বেটার হবে। কারণ হচ্ছে, কারণ আমি খাটবো না, একবারে অঙ্ক করবে। মানে বুঝতে পারছিস কি করতে চাইছি? রুপিসের দুটো ঘর করলাম মানে কি, দুটো কোম্পানি বসিয়ে দেবো এখানে, বুঝলি? এখানে দুটো কোম্পানি বসিয়ে দেবো। তাহলে ওয়েটেরও দুটো ঘর হবে, হ্যাঁ কি না? ওয়েটেরও দুটো ঘর হবে, আফটার ট্যাক্সেরও দুটো ঘর হবে, সবকটাই দুটো দুটো করে ঘর করছি, ঠিক আছে তো? আর ডব্লিউএসিসিরও দুটো ঘর হবে। আচ্ছা দেখ আস্তে, সোর্সেস হয়ে গেল, সব করে দুটো দুটো করে হচ্ছে। নাহলে নাহলে তুই দেখ আলাদা যদি করিস তাহলে আলাদা করে করতে হবে, দুটো কোম্পানি আলাদা করে করতে হবে। করলে আলাদাও করতে পারিস, তাহলে একটু খাটতে হবে, দুটো কোম্পানি আলাদা করে করতে হবে। তো এটা হলো রুপিসের একটা ঘর হবে, এটা হবে ওয়েটের একটা ঘর হবে, এটা আফটার ট্যাক্সের ঘর হবে, এটা ডব্লিউএসিসির ঘর হবে। কোম্পানির নাম কি ছিল? একটা বিবেক আর একটা আনন্দ। বিবেক, একটা আনন্দ। বিবেক, আনন্দ। দুটোই হবে, একটা ইকুইটি শেয়ার আর একটা ডিবেঞ্চার। ঠিক আছে, ইকুইটি শেয়ার একটা ডিবেঞ্চার। তাহলে দেখা যাক এক একটা করে। প্রথমে আফটার ট্যাক্স গুলো আমরা বের করলাম। ইকুইটি শেয়ার আফটার ট্যাক্স কত বের হলো বল? বিবেকের, বিবেকের বেরোলো 18%, তাই তো? বিবেকের 18% বেরিয়েছে। আর আনন্দের কত বেরিয়েছিল? 20%। ডিবেঞ্চার, বিবেকের তো কিছু বেরোয়নি, কিন্তু আনন্দের কত বেরিয়েছিল? 5.6%। ঠিক আছে, এবার নিচে একটা ওয়ার্ক এসে ছোট্ট করে, মার্কেট ভ্যালু অফ ইকুইটি লেখ। মার্কেট ভ্যালু অফ ইকুইটি, মার্কেট ভ্যালু অফ ইকুইটি, ঠিক আছে তো? প্রথমে কোম্পানির নাম কি হয়? বিবেক। প্রথমে বিবেক কোম্পানি লেখ। বিবেকের, বিবেকের কত হয় মার্কেট ভ্যালু অফ ইকুইটি? বুঝতেই পারছিস, 4 লাখ টাকা বলেছিল বিবেকের, 4 লাখ টাকা। 10 দিয়ে যদি ভাগ করিস তাহলে কত করে? 40,000টা শেয়ার হয়ে যাচ্ছে। আর একটা শেয়ারের মার্কেট প্রাইস কত করে বল? 15 টাকা করে। তাহলে 40,000 ইন্টু 15 করলে কত হয়? 6 লাখ টাকা। বিবেকের মার্কেট ভ্যালু হয়ে গেল কত? 6 লাখ টাকা।
একই রকম ভাবে আনন্দের করবো, আনন্দের কত 3 লাখ ডিভাইডেড বাই 3 lakhs ডিভাইডেড বাই 10, আর এক একটার দাম কত করে 20 টাকা করে, কত হচ্ছে 6 লাখ টাকা। দুজনেরই 6 লাখ টাকা হচ্ছে, দুজনেরই 6 লাখ টাকা, ঠিক আছে। তাহলে ওরও 6 লাখ টাকা, ওরও 6 লাখ টাকা, ঠিক আছে। আর ডিবেঞ্চার, বিবেকের তো কোনো ডিবেঞ্চার ছিল না, কিন্তু আনন্দের ডিবেঞ্চার ছিল। আনন্দের কতগুলো ডিবেঞ্চার ছিল বল, 1 লাখ টাকা 100 দিয়ে ভাগ করলে 1000টা ডিবেঞ্চার ছিল, তাহলে 1000টা ডিবেঞ্চার 125 দিয়ে করে দে, তাহলে মার্কেট বেরিয়ে যাবে কত হচ্ছে 1,25,000, 125 টাকা করে দেখ মার্কেট প্রাইস। কোনো বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করিস কিন্তু। 6 লাখ টাকা আর এখানে হচ্ছে 7,25,000, 6 লাখ আর 7,25,000, ঠিক আছে। ওয়েট, এর টোটাল ওয়েট হবে 1, এর টোটাল হবে 1, এখানে পুরো 1 ইকুইটি শেয়ারই চলে যাচ্ছে, বুঝে গেলি। কিন্তু এখানে কত হচ্ছে 1 ডিভাইড বাই 7,25,000 ইন্টু 6 lakhs, কত হচ্ছে 0.8276, 0.8276, এটা হচ্ছে 0.1724। হ্যাঁ, এটা আনন্দের করছি, ঠিক আছে। হয়েছে এত অব্দি। এবার গুণ করে দেবো, WACC করবো, ওয়েটের সঙ্গে আফটার ট্যাক্স গুণ করবো, 18 গুণ করলে এটা হচ্ছে 18, এটাতে কিছু হবে না। আর ওটা হচ্ছে 0.8276 ইন্টু 20, কত হচ্ছে 16.552, 16.552, আর এটা হচ্ছে 0.1724 ইন্টু 5.6, এটা হচ্ছে 0.96, ঠিক আছে তো 544। টোটাল কত হচ্ছে, বিবেকের WACC 18 বেরোচ্ছে আর আনন্দের কত বেরোচ্ছে 16.552 প্লাস 0.96544, 17.5174। তাহলে দেখেছিস দুটো কোম্পানি WACC বেরিয়ে গেল, দেখ অঙ্কটা সেরকম কিছু ছিল না, বাট খুব তো করতে লাগলোই না, ঠিক আছে তো। যে লাস্ট পার্ট বলেছিল, বি নম্বর পয়েন্টটা কি বলেছিল দেখো, বলছে বোথ দ্য কোম্পানি আর ফ্রম সেম ইন্ডাস্ট্রি, বলছে দুটো কোম্পানি মানে বিবেক কোম্পানি আর আনন্দ কোম্পানি, দুটো কোম্পানি সেম ইন্ডাস্ট্রি অ্যান্ড হ্যাভিং সেম ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, দুটো কোম্পানির ইনভেস্টমেন্ট সেম। দেখো বিবেক কোম্পানি ইনভেস্টমেন্ট শুধুমাত্র 4 লাখ টাকা আছে, ঠিক আছে, অর্থাৎ ইকুইটি শেয়ার ইনভেস্টমেন্ট করেছে, ডিবেঞ্চারের কোনো ইনভেস্টমেন্ট নেই। আর আনন্দ কোম্পানি ইনভেস্টমেন্ট কত আছে, আনন্দ কোম্পানি ইনভেস্টমেন্ট 3 লাখ টাকা ইকুইটি শেয়ার ক্যাপিটাল, আর ডিবেঞ্চার আছে 1 লাখ, টোটাল 4 লাখ। তাহলে দুটো কোম্পানি ইনভেস্টমেন্ট সেম আর দুটো কোম্পানি হচ্ছে সেম ইন্ডাস্ট্রি, তাহলে দেন হোয়াই দে আর হ্যাভিং ডিফারেন্ট ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, তা সত্ত্বেও দুটো কোম্পানির অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল ডিফারেন্ট হয়েছে কেন। দেখো এখানে দেখতে পাচ্ছ অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল কত বের করেছি, WACC বেরিয়েছে, দেখো বিবেক কোম্পানি বেরিয়েছে 18%, আর আনন্দ কোম্পানি বেরিয়েছে 17.51। তো এরকম যে দুটো আলাদা বেরোলো, কেন আলাদা বেরোলো, তো এর পেছনে কারণটা লিখতে বলে, চলো কারণটা লিখে দিচ্ছি। তার মধ্যে ডিবেঞ্চার ইস্যু করা হয়েছে বাই ইস্যু অফ ডিবেঞ্চার্স,
কস্ট অফ ডেট ইজ কম্পিউটেড আফটার ডিডাক্টিং, কস্ট অফ ডেট মানে ক্রেডিট আমরা বের করেছি কি কর্পোরেট ট্যাক্স ডিডাক্ট করার পর, কস্ট অফ ডেট ইজ কম্পিউটেড আফটার ডিডাক্টিং কর্পোরেট ট্যাক্স ফ্রম ইন্টারেস্ট অন ডিবেঞ্চার্স, ঠিক আছে। দিস স্টেটমেন্ট হ্যাজ মেড টু কস্ট অফ ডেট লোয়ার দ্যান দ্য কস্ট অফ ইকুইটি, মানে কিছুই বলেনি, বলছি যে দুটো কোম্পানি সেম ইন্ডাস্ট্রি এবং দুটো কোম্পানি ক্যাপিটালও সেম, মানে ইনভেস্টমেন্টটা সেম, তাহলে ডিফারেন্ট কেন বেরিয়েছে ডব্লিউএসিসি? তার কারণ দুটো কোম্পানি ছিল, একটা ছিল আনন্দ কোম্পানি ছিল আর একটা বিবেক কোম্পানি ছিল। বিবেক কোম্পানিতে কোনো রকমের কোনো ডিবেঞ্চার ইস্যু করা হয়নি, কিন্তু আনন্দ কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করা হয়েছে। এই কারণ, মেন কারণ হচ্ছে এটা। আর ডিবেঞ্চার ইস্যু করলে বুঝতেই পারছো কি হয়, ডিবেঞ্চার ইস্যু করলে তোমার ট্যাক্স বেনিফিট পাওয়া যায়, ঠিক আছে। তো কারণটা হচ্ছে এটাই, মেন কারণ হচ্ছে এটাই লেখা আছে। তো ঠিক আছে না, ওরা একটা লিভারেজের একটা থিওরি দিয়েছিল, দেখ ট্রেডিং অন ইকুইটি, মানে 2 নাম্বার বা 3 নাম্বার এসেছিল, বুঝতো নাকি এক্স্যাক্টলি মনে পড়ছে না, 4 নম্বর আসতে পারে। কত নাম্বার এটা বলে দিচ্ছে? 6 এর এ লেখা আছে। আচ্ছা দেখ শোন, এই দেখ শোন, যেটা বলছিলাম শুনছিস তো, এই যে প্রথমে ওরা একটা থিওরি দিয়েছিল ট্রেডিং অন ইকুইটি, এটা একটা থিওরি লেখা, মনে হচ্ছে এটা 3 নাম্বার এসেছিল, মনে হচ্ছে অত মানে এক্সাক্ট মনে পড়ছে না, 3 নাম্বার এসেছিল, ঠিক আছে। তার সাথে একটা অঙ্ক দিয়েছিল 7 নাম্বার, 3 আর 7 10, কম্পালসারি এর সঙ্গে কোনো থিওরি অন দেয়, পরে দিয়ে দিলে সুবিধা। ঠিক আছে। দাঁড়া আস্তে কথা বলিস না। এই যে এখানে 3 নম্বরে একটা থিওরি দিয়েছিল, তার সাথে একটা 7 নম্বরের অঙ্ক দিয়েছিল, টোটাল 10 নম্বর দিয়েছিল, অর্থাৎ কম্পালসারি দিয়েছিল। লিভারেজের সঙ্গে যেমন জেনারেলে কি থিওরি অর দিয়েছিল, এখানে থিওরি অর, অঙ্কটা খুব সোজা দিয়েছিল। ট্রেডিং অন ইকুইটি একটা থিওরি দিয়েছিল, তার সঙ্গে অঙ্কটা যেটা দিয়েছিল পুরোপুরি একদম কমন অঙ্ক ছিল। দেখ ভালো করে দেখ কি বলেছে, সেল বলে দিয়েছে 90 লাখ টাকা, ঠিক আছে। পিভি রেশিও বলে দিয়েছে 30%, ফিক্স কস্ট বলে দিয়েছে যার মধ্যে ইন্টারেস্ট নেই 10 লাখ টাকা, 10% ডেট বলেছে 54 লাখ টাকা, ইকুইটি শেয়ার ক্যাপিটাল 10 টাকা দামের বলেছে 75 লাখ টাকা, ইনকাম ট্যাক্স 40%, আরওসি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড প্রি ট্যাক্স কোনো কাজে লাগবে না 13.18%। বলছে তুমি অপারেটিং লিভারেজ বের করে দাও আর ফিনান্সিয়াল কম্বাইন্ড লিভারেজ বের, সোজা অঙ্ক দিয়েছে, ইজি অঙ্ক দিয়েছে। আর বলছে আগে দিয়ে লাস্ট অঙ্ক এটা করালাম, ক্যালকুলেট পার্সেন্টেজ চেঞ্জেস ইন ইবিআইটি ইফ সেল ইনক্রিজ বাই 10%, সেল যদি 10% বেড়ে যায় তাহলে ইবিআইটি কত পার্সেন্ট চেঞ্জ হবে। তাহলে সবার প্রথম অঙ্ক আরম্ভ কর, নাহলে বোঝা যাবে না, আমার সঙ্গে করতে পারবি, এটা কোনো সময় নষ্ট হবে না। লেখ প্রথমে, লেখ সেলস, লেখ প্রথমে কি লিখবি বল, সেলস লেখ, সেলস লেখ, কত টাকা ছিল 90 লাখ টাকা, লিখলাম 90 লাখ না বললাম 90 লাখ, ঠিক আছে। সেল লিখলাম 90 লাখ, যেমন একই ফর্মেট আগের অঙ্কের মতো, মাইনাস দিয়ে কি লিখবি জানিস তো, ভেরিয়েবল কস্ট, কি লিখবো, লেখ ভেরিয়েবল কস্ট। এখন তুই বলি স্যার ভেরিয়েবল কস্ট তো বলেন লোক, আমি বলছি বলেছি। পিভি রেশিও কত বলেছে অঙ্কে, এই পিভি রেশিও কত 30%, এদিক শোন মন দিয়ে শোন, পিভি রেশিও কাকে বলে, এদিক শোন, এদিক শোন, পিভি রেশিও কাকে বলে। সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কি হয় জানিস, সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কি হয়, কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন যখন পার্সেন্টেজে দেখাবি তাকে বলে পিভি রেশিও, বোঝা গেল। পিভি রেশিও কাকে বলে, পিভি রেশিও কাকে বলে বুঝতে পারলি, কন্ট্রিবিউশনটা যখন পার্সেন্টেজে হয় তখন তাকে বলে পিভি রেশিও। তাহলে এখানে তুই বল, এখানে যে কন্ট্রিবিউশন দিয়েছে কত পার্সেন্ট দিয়েছে, 30%, তাহলে পিভি রেশিও 30%, এটা 30 হয়ে গেল, আর এটা তো অলওয়েজ 100 হয়, তাহলে ভেরিয়েবল কস্ট 70 না, বুঝতে পারলি। তাহলে ভেরিয়েবল কস্ট হবে 70%। রেশিও তো দিলে আমাদেরকে এরকম 90 7 63 লাখ টাকা। এখন অ্যাকচুয়ালি কি বলতো, এটা তোদের মনে নেই, তাই এটা তোদের ফল্ট, ফল্ট তোদের, কারণ 4th সেমিস্টারে একটা সিইপি অ্যানালাইসিস ছিল, ওখানে পিভি রেশিও বলে বলে অঙ্ক ছিল। এখন তোদের মনে নেই সেটা আলাদা ব্যাপার, যদি সিইপি অ্যানালাইসিস তাহলে ভুলে যাও। তাহলে কি বললাম দেখ, সেলস 90 লাখ টাকা, ওরা তোকে পিভি রেশিও কত বলে বল, 30%, তাই তো, কন্ট্রিবিউশন মানে পিভি রেশিও, তাহলে কত হলো বুঝতে পারলি, 27 লাখ হয়ে গেল কন্ট্রিবিউশন। এর থেকে ফিক্স কস্ট বাদ দেবে, ফিক্স কস্ট কত ছিল বল অঙ্কে, 10 লাখ টাকা, 27 লাখ থেকে 10 লাখ বাদ দিলে কত হয়, 17 লাখ টাকা। এটা কি বলে বল, ইবিআই, ঠিক আছে। এর থেকে দেখ খুব কঠিন অঙ্ক ছিল ওপর হতে, ছিল ওপর হতে, পিভি রেশিও শুধু জানতে হতো।
এবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিবি, ইন্টারেস্ট কত হবে? ওই যে 54 লাখ টাকা, তার উপর 10%, 5.40, 11.6L, এটাকে বলে ইবিটি, ঠিক আছে? এটাকে বলে ইবিটি, ঠিক আছে? এর থেকে ট্যাক্স বাদ দে। 210%. হ্যাঁ, তাহলে 5.4 হচ্ছে না, ট্যাক্স কত? 40% লেখ, কর 11.6 এর উপর 40% কর, 4.64, 4.64L, 11.6 মাইনাস 4.64, কত হচ্ছে? 6.96, তাই তো? এল, এটাকে কি বলে? ইএটি, ব্যাস হয়ে গেল। এই খুব গরিব ছিল আমরা, বরঞ্চ জেনারেলে তোর অনার্স অঙ্ক বেশি ইজি ছিল। একদিন এরকম হ্যাঁ, এরকমই অঙ্ক করলাম তো আগের দিন, এরকমই তো করার। এত অব্দি বুঝতে পেরেছিস ব্যাপারটা? দেখে নি। এত একটুখানি ইএটি বেরিয়ে গেল, ইএটি বেরিয়ে গেলে বলি আমি, তারপর ইয়ে করাবো, বাকিগুলো করাবো। দাঁড়ায় হয়ে গেছে। ঠিক আছে, 1 মিনিট তুই দেখলি এই একটা জিনিস লক্ষ্য করলি, দেখ অনার্সের অঙ্কটা কত ইজি দিয়েছিল, জেনারেলে তোর অনার্স অঙ্ক কতটা ইজি দিয়েছিল, লেখ 6.96L, তাই তো? এবার কি করবো? ডিওএল, লেখ লেখ, দেখে নে দেখে নে, 6.96L। এবার লেখ, কি লিখবি বলতো? ডিওএল, লেখ ডিওএল। ফর্মুলা কি এইমাত্র করলাম, এ দেখ শোন, যদি ভুলি যাস তোকে বলছি, ওরা সবাই জানে। ডিওএল বের করতে গেলে কার সাহায্য লাগে? ফিক্স কস্ট। ওর উপরে কি আছে? নিচে কি আছে? ইবিআইটি, বেশ হয়ে গেল। ফর্মুলা কন্ট্রিবিউশন বাই ইবিআইটি, কন্ট্রিবিউশন বাই ইবিআইটি। তাহলে দেখ কন্ট্রিবিউশন কত পেয়েছিল আমাদের? 27, 27/17, 1.59, ডিওএল বেরিয়ে গেল 1.5, ঠিক আছে? এবার করবো কি? ডিএফএল, কি লিখবো? ইবিআইটি বাই ইবিটি। তাহলে ইবিআইটি কত পেয়েছিল? 17, আর ইবিটি কত বেরোলো? ইবিটি 11.6, প্রেস করে ফেল। 1.46 হয়ে গেল লাস্ট। ডিসিএল কর, দুটো গুণ করে ডিওএল ইন্টু ডিএফএল, কেন স্যার সি সি বাই ইবিটি করতে করতেই পারিস, কোনো সমস্যা নেই, তুমি গুণ করে দিবি। 1.59 ইন্টু 1.46, 2.32, তাই তো? করে ফেল 2.32। তাহলে প্রথম পার্টের অ্যান্সারটা কমপ্লিট হলো, বুঝিস তো? সেকেন্ড পার্ট করো, সেকেন্ড পার্ট করো। সেকেন্ড পার্ট কি করতে বলেছে দেখ, যেটা আমি পড়ে দিলাম তোকে। দেখ সেকেন্ড পার্ট করতে কি বলেছিল, বলেছে সেল যদি 10% বেড়ে যায়, সেল যদি 10% বেড়ে যায়, তাহলে ইবিআইটি কত মাসে চেঞ্জ করতে হবে। আমি আগের দিন একটা অঙ্ক বলেছিলাম, আমি বলেছিলাম ডিওএল এর দুটো ফর্মুলা, মনে পড়ছে? ডিওএল এর দুটো ফর্মুলা, দেখ আরেকটা ফর্মুলা লিখছি, এটা সেকেন্ড অ্যান্সারটা। কি ফর্মুলা ছিল? পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন ইবিআইটি, মনে পড়ছে? লাস্ট অঙ্ক এটা করা, ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন সেল। দেখ লাস্ট অঙ্ক এটাই করেছিলাম। ওরা তোকে বলেছে সেল যদি 10% বেড়ে যায়, মন দিয়ে শোন, বলছে সেল যদি 10% বেড়ে যায়, আমার কথাটা মন দিয়ে শুনিস কিন্তু, হ্যাঁ? বলছে সেল যদি 10% বেড়ে যায়, তাহলে ইবিআইটি, তাহলে ইবিআইটি কত পার্সেন্ট বাড়বে? সেল যদি 10% বেড়ে যায়, সেল যদি 10% বেড়ে, তাহলে ইবিআইটি কত পার্সেন্ট বাড়বে? তাহলে সেলের জায়গায় লেখ 10,
আমার কথাটা শোন, ডিওএল এর একটা আগের একটা ফর্মুলা লিখলাম, ডিওএল কন্ট্রোল বিবিআইডি। ডিওএল মানে কি জানিস তো? আমাকে যদি বলে ডিওএল বলতে কি বোঝো, ডিওএল তো অপারেটিং, কিন্তু মানেটা কি, এক্সপ্লেন করবে কি করে? এটা হচ্ছে যদি 1 টাকা সেল চেঞ্জ হয় তাহলে প্রফিট কত চেঞ্জ হবে তাকে বলে ডিউএল। বুঝতে পারলি? 1 টাকা সেল চেঞ্জ হলে প্রফিট কত চেঞ্জ হবে তাকে বলে ডিউএল। তাহলে এখানে বুঝতে পারছিস ডিউএল এর ফর্মুলা এখানে এটাই বুঝবে। তাহলে সেল 10 আর এখানে ডিউএল কত বেরোলো আমাদের, ডিউএল 1.5 লিখবো পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন সেলস করে দেখ 1.59 এর সাথে 10 গুণ। পার্সেন্ট অফ চেঞ্জেস ইন সেল হচ্ছে কত, 15.9 পার্সেন্টেজ, এত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে। সরি, পার্সেন্ট এখানটাতে ইবিআইটি হয়, বললি তো এখানে ইবিআইটি। তাহলে এই কোম্পানি যদি 10% সেল চেঞ্জ করে দেয় তখন প্রফিট কত চেঞ্জ হবে, 10% সেল চেঞ্জ করলে প্রফিট 15.9% চেঞ্জ হবে। বুঝতে পারলি তো? এবার আমার মন চাইছে ভেরিফিকেশন করতে, আগে দিন ভেরিফিকেশন করেছিল, ভেরিফাই কি করবো, সেল। সেটা না করলেও হবে না না করবে, উপায় থাকলে করবে। সেল ছিল কত, সেল 90 লাখ টাকা ছিল, তাই তো? এখন যদি সেল যদি 10% বাড়িয়ে দিস তাহলে কত হবে, 99 হবে। কি রে, ভেরিয়েবল কস্ট ছিল কত দেখ, 63 ছিল। 10% সেল বাড়লে ভেরিয়েবল কস্ট বাড়বে, 10% বাড়ালে কত হচ্ছে, 63 10% 69.3 বাদ দে 29.7, এটা হলো কি কন্ট্রিবিউশন। এর থেকে কি হতো, ফিক্স কস্ট, ফিক্স কস্ট অলওয়েজ সেম হবে। কত ছিল ফিক্স কস্ট, 10, তাহলে কত হচ্ছে বল, 19. এটা হচ্ছে ইবিআই। ইবিআইটি কত ছিল আগে দেখ, 17 ছিল দেখ, আগে 17 ছিল, এখন কত হলো 19.7। আগে 17 টাকাই ধর, যে লাখে ছিল, আমি মনে করছি তোদের বোঝার জন্য, ধর আগে 17 টাকা ছিল, এখন সেখানে 19 টাকা 70 পয়সা হচ্ছে, তাহলে কত টাকা বাড়ছে ইবিআইটি, 2 টাকা 70 পয়সা। তাহলে আমি বলতে পারি 17 টাকায় বাড়ছে 2 টাকা 70, 1 টাকায় বাড়বে কত, 2 টাকা 70/17, তাহলে 100ই কত, কত 15 অ্যান্সার বেরোচ্ছে 15.88%। তোর অ্যান্সার কত বেরিয়েছিল এখানে, মিলল? ভেরিফাই, এবার দেখ তুই যদি ভেরিফাই করিস তাহলে তোর ফুল মার্কসটা আসবে, নাহলে একটু নাম্বার কম দেবে। এখানে ভেরিফাই করতে পারলাম বলে করলাম, যদি করতে না পারতাম তাহলে করবো কি? বুঝতে পারি, এখানে যেমন সেল ছিল, যদি সেল যদি কোথায় নাই থাকে করতেই পারতি না ভেরিফাই। বুঝতে পারি তো? তো এটা করেই হবে, এইটা যে পুরো এইভাবে করে আসবে সে ফুল মার্কস তুলে আসবে, সে ফুল মার্কস তুলে আসবে। তাহলে আশা করি বোঝা গেল। 7 অঙ্কটা কোশ্চেনটা পড়ছি, ফ্রম দ্য ফলোইং ডিটেলস ডিটারমাইন ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট অফ এ ম্যানুফ্যাকচারিং বিজনেস। বলছে লেভেল অফ অ্যাক্টিভিটি পার অ্যানাম 52,000 ইউনিট, তাহলে এক বছরে কত ইউনিট প্রোডাকশন করছি, 52,000 ইউনিটস। আমি আগের দিন একটা কথা বারবার বলেছিলাম, যখনই তুই অঙ্কের কোশ্চেনটা পড়বি দেখবি পিরিয়ড কিসে দিয়েছে, পিরিয়ড ডেতে দিতে পারে, ভালো করে শোন, ডেতে দিতে পারে, পিরিয়ড মান্থে দিতে পারে, আর পিরিয়ড উইকে দিতে পারে। ঠিক আছে, কিসে দিয়েছে পিরিয়ড দেখতে হবে। এখানে দেখ তুই ভালো করে পড়বি, আস্তে আস্তে পড়বি। আচ্ছা তারপরে পড়ি, কস্ট স্ট্রাকচার অ্যাজ আ পার্সেন্টেজ অফ সেলিং প্রাইস। যেমন র ম্যাটেরিয়াল বলেছে সেলের উপর 40%, ওয়েজেস 10%, ওভারহেড 30%, প্রফিট 20%। 147. 49 means 10%. 48 and 47. 47. তারপর বলেছে র ম্যাটেরিয়াল আর এক্সপেক্টেড টু বি ইন স্টোর ফর 8 উইকস। ঠিক আছে তো? তো বলছে এখানে কোশ্চেনে পরিষ্কারভাবে বলে দিয়েছে র ম্যাটেরিয়াল আমরা আমাদের গোডাউনে যে র ম্যাটেরিয়াল রাখি কত সপ্তাহের, 8 সপ্তাহের রাখি।
raw material are expected to be in store for 8 weeks, in production process for 6 weeks, আর production process কত বলেছে 6 weeks। ঠিক আছে তো, বলছে তারপর বলেছে আফটার কমপ্লিশন দ্য ফিনিশড প্রোডাক্ট আর এক্সপেক্টেড টু বি ইন স্টোর ফর 1.5 month, মানে গোডাউনে কতটা ফিনিশ স্টক রাখতে হয় 1.5 month, মানে 1.5 মাসের রাখতে হয়। ক্রেডিট টু ডেটার্স বলেছে 2 month, ঠিক আছে তো। ক্রেডিট ফ্রম সাপ্লায়ার বলেছে 8 weeks, ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজ অ্যান্ড ওভারহেড বলেছে হাফ মান্থ, ঠিক আছে তো। ফাইনাল প্রোডাক্ট আর টু বি সোল্ড বলেছে 10 rupees 10 per unit। দ্য ফার্ম ওয়ান্ট টু বি কিপ 15,000 ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশে 15,000 টাকা রাখতে বলেছে। আচ্ছা, কনসিডার 4 weeks ইন এ মান্থ, বলছে মাসে 4 উইক হয় আর 52 weeks পারে না, বছরে 52 weeks হয়, বলে দিয়েছে। assume that production is carried on evenly during the year and wages and overhead accrue similarly। আচ্ছা, আমি এই কোশ্চেনটা কি বলে অনার, এটা কিন্তু জেনারেলের অঙ্ক, এটা জেনারেলের অঙ্ক, এটা অনার্সের অঙ্ক না, এটা জেনারেলের অঙ্ক। তো দেখ অঙ্কটা কিভাবে করতে হবে, তাহলে তোরা কোশ্চেনটা পড়ে তো একটু বুঝতে পারি। পিরিয়ড, পিরিয়ড কিসের কিসের দেয় আগের দিন বলেছিলাম, র মেটেরিয়ালের পিরিয়ড দেবে, ওয়ার্ক ইন প্রোগ্রেসের পিরিয়ড দেবে, ফিনিশ গুডস এর পিরিয়ড দেবে, কথা নয়, ডেটার্স এর পিরিয়ড দেবে, ক্রেডিটার্স এর পিরিয়ড দেবে। এই যে পিরিয়ড গুলো দিয়েছে সব দেখ উইকে দিয়েছে। তাহলে পিরিয়ড যেহেতু উইকে দিয়েছে, তাহলে আমি সবার প্রথম যে অঙ্কটা আরম্ভ করবো পেজ নে, প্রথমে কি করবো, প্রথমে ওয়ার্কিংস করবো, মান্থ সরি উইকে দিয়েছে তো লিখবো কি, প্রথমে লিখবো উইকলি প্রোডাকশন, সবার প্রথম লিখবো ওয়ার্কিংস, উইকলি প্রোডাকশন, সবার ফার্স্ট ওয়ার্কিংস লিখবো উইকলি প্রোডাকশন, ঠিক আছে। তো প্রোডাকশন কত বলেছিল 52,000 ইউনিট বলেছিল, তাহলে 52,000 ডিভাইডেড বাই 52। কেন 52 হলো, কমন ব্যাপার, কারণ আমরা জানি 52 উইকে 1 বছর হয়, তাই 52 দিয়ে ভাগ করে। এবার যদি বলতি স্যার আমি এটাকে মান্থলি করতে চাই, তাহলে 12 দিয়ে ভাগ করতি, আর যদি বলতি ডেলি করতে চাস তাহলে 365 না 360 দিয়ে ভাগ, ঠিক আছে, তো 360 দিয়ে ভাগ কর। কারণ 1 বছরে 360 দিন হয়, তোর যখন এফএম এর অঙ্কগুলো করবি দেখবি লিখে দেবে, ব্যাকেটে লিখে দেবে 1 year ইকুয়াল টু 360 days। যাই হোক, এটা কত হলো 1000 ইউনিটস, কত লিখবো 1000, ক্লিয়ার। এরপরে কাজ করতে হবে কি, লেট স্টেটমেন্ট শোয়িং, statement showing element of cost, statement showing element of cost per week। কি লিখলাম, এলিমেন্ট অফ কস্ট পার উইক। কেন পার উইক করলাম, আমি তো প্রোডাকশন তো উইকে বের করে নিয়েছি, তাই কস্টটা বের করব পার উইকে। তাহলে কর, প্রথমে একটা দাগ কাট, এখানে লেখ পার্টিকুলার, তারপর লেখ রুপিস, ঠিক আছে। তো প্রথমে কি লিখবো, র মেটেরিয়ালস, প্রথমে লেখ র মেটেরিয়াল, এটা ওই কস্ট শিটের মতন। কারণ দেখ আমরা তো জানতাম আগে ছোট থেকেই জানি, মানে কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে, তাই না, প্রোডাক্ট তৈরি করতে গেলে যে প্রোডাক্ট তৈরি করতে প্রোডাক্ট যে খরচাটা হয়, কি কি হয়, বেসিক্যালি 3টে খরচাই হয়। বা বাদ দিয়ে আমি আগের দিন একটা কথা বলেছিলাম, এলিমেন্টের দিক থেকে কস্টকে কভাবে ভাগ করা, 3 ভাগে ভাগ করা যায়, একটা ম্যাটেরিয়াল, একটা লেবার, একটা ওভারহেড। তাই লিখবো এখানে প্রথমে লিখবো ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়াল, তারপর লিখবো লেবার, তার নিচে লিখবো ওভারহেড। এবার দেখে দেখে বসাতে হবে, র ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড। এবার কোশ্চেন দেখে দেখে বসাতে হবে। র ম্যাটেরিয়াল কত টাকা ছিল দেখ, এখানে ওরা বলেছিল 40%, দেখ ভালো করে কোশ্চেনটার দিকে তাকাবি, র ম্যাটেরিয়াল কত বলেছিল 40%, তাই তো। কার উপর 40%, সেলের 40%। তাহলে দেখ নিচের দিকে আয় সেল, কত নম্বর পয়েন্ট পড়তে হবে দেখ, 7 নম্বর পয়েন্টটা পড়, 7 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্টটা কি বলেছে, ফাইনাল প্রোডাক্ট আর টু বি সোল্ড এট 10 টাকা পার ইউনিট। তাহলে তুই ভাব, একটা প্রোডাক্ট মার্কেটে যদি 10 টাকা পাস, এই 10 টাকার মধ্যে 40% ম্যাটেরিয়াল, মানে ম্যাটেরিয়াল 4 টাকা, ম্যাটেরিয়াল 4 টাকা, ওয়েজেস কত টাকা 1 টাকা, 4 আর 1 5 টাকা হয়ে গেল, ওভারহেড কত 30%, মানে 3 টাকা, 5 আর 3 8 টাকা হয়ে গেল। তাহলে 10 টাকার মধ্যে 8 টাকা খরচা হয়ে গেল, তাহলে 2 টাকা কি প্রফিট। বুঝতে পেরেছিস তো, এটাই এখানে করতে হবে, কিছু নেই অঙ্কটা, একদম সিরিয়াসলি বলছি। এই টাইপটা হেভি ইজি টাইপ, তোরা তো আগের দিন করালাম দুটো, এই দুটো অঙ্ক করলে এই টাইপের 50টা অঙ্ক করতে পারবে, আমাদের বইয়ের 50টা অঙ্ক, এই দুটো অঙ্ক করে। যেই দুটো অঙ্ক এসছে পরীক্ষায় আগের বছর, একটা অনার্স একটা জেনারেল, ওই 2 ধরনের অঙ্কই হয়, 2 ধরনের অঙ্কই হয়, একটা অনার্স এসছে একটা জেনারেল এসছে। তাহলে র মেটেরিয়াল কত টাকা বললাম বল, 4 টাকা বললাম রে, কি রে 1000 ইন্টু 4 কত হলো 4000 টাকা। লেবার কত বলেছে বল, 1 টাকা বললাম না, 1000 ইন্টু 1 1000 টাকা,
আর ওভারহেড কত বলেছে 30%, মানে 3 টাকা। 1000 ইন্টু 3 3000 টাকা। 4 আর 1 5 আর 3 8000 টাকা। ক্লিয়ার হয়ে গেছে এটা? যেটা বেরোলো তাকে কি বলে বল? টোটাল কস্ট। কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই করে নিবি। এটা হলো টোটাল কস্ট। এর সাথে যোগ করব কি প্রফিট, এসে যোগ করবো কি প্রফিট। প্রফিট কত বল? 1000 ইউনিট 2 টাকা করে, 2000 টাকা। যোগ করে যেটা বেরোয় তাকে কি বলা হয়? 10,000 টাকা। এটাকে বলে সেল। তুই তো আগের দিন আসিস, বুঝতে পারলি ব্যাপারটা এত অব্দি? এত অব্দি বোঝা গেল তো? তারপরে একটা কাজ করতাম, কি লিখতাম তারপরে? এইগুলো বোঝা গেল। এরপরে হচ্ছে আসল কাজ, এরপরে হচ্ছে আসল জিনিস। কি লিখবো? লেখ, আগে লিখে নে স্টেটমেন্ট শোয়িং। লেখ স্টেটমেন্ট শোয়িং ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। স্টেটমেন্ট শোয়িং ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। ঠিক আছে, লিখলাম। দাগ কাটতে হবে। দেখ দেখ দাগ কাটছি, দেখে নে দাগটা কেমন হচ্ছে। হয়ে গেল দাগ কাটা। ঠিক আছে, যেমন আগের দিন দাগ হয়েছিল। এখানে কি লিখতাম? পার্টিকুলার্স। এখানে কি লিখতাম? কস্ট পার উইক, যেহেতু উইকটা অঙ্ক করছি, কস্ট পার উইক। তারপর লিখতাম কি পিরিয়ড। কি লিখতাম? পিরিয়ড। এখানে লিখতাম রুপিস, এখানে লিখতাম রুপিস, এখানে লিখতাম রুপিস। ঠিক আছে, সে দাগ কাটা কম। ঠিক আছে, দাগ কাটা কমপ্লিট। এবার কি করবো দেখ বলি, সব তো হয়ে গেছে। প্রথমে কি লিখতাম? এখানে এখানে লিখতাম এ দিয়ে লিখতাম, কি লিখতাম বল? কারেন্ট অ্যাসেটস। এ দিয়ে লিখতাম কারেন্ট অ্যাসেটস। কি লিখতাম? এ দিয়ে, এ দিয়ে লিখতাম কারেন্ট অ্যাসেটস। ঠিক আছে, এর আন্ডারে নাম্বার 1 দিয়ে লিখছি। নাম্বার 1 কারেন্ট অ্যাসেটস এর আন্ডারে নাম্বার 1। ওটা তো জানি, এমনি ছোট থেকে তো পড়েছিস। কারেন্ট অ্যাসেটস কি কি আইটেম আছে আগের দিন বলেছিলাম তো। কি কি আসে? স্টক আসে, ডেটার্স আসে, আর ক্যাশ আসে। তো আরো অনেক কিছু। এই তিনটি মেনলি, মেনলি তিনটে, স্টক, ডেটার্স, ক্যাশ। তাহলে কি লিখবো এখানে? লিখবো স্টক ইন ট্রেড। লেখ স্টক ইন ট্রেড। স্টক ইন ট্রেড লিখলাম। স্টক ইন ট্রেড হয়ে গেল। স্টক ইন ট্রেড লেখা হয়ে গেল। এই একের আন্ডারে কি লিখলাম বল? স্টক ইন ট্রেড লিখলাম তো। এবার এর আন্ডারে কি লিখবো? সবার প্রথম এ দিয়ে লিখছি, এ দিয়ে। এবার আগের দিন বলেছিলাম মনে আছে, স্টককে 3 ভাগে ভাগ করা যায়। দেয়ার আর 3 টাইপস অফ স্টক। 3 টাইপ অফ স্টক। কি কি স্টক? র মেটেরিয়াল স্টক, ওয়ার্ক ইন প্রোগ্রেস স্টক, আর ফিনিশ গুডস স্টক। তাহলে প্রথমে লিখবো র মেটেরিয়ালস। লেখ র মেটেরিয়ালস। ঠিক আছে, র মেটেরিয়ালস লিখলাম। র মেটেরিয়ালস হয়ে গেল। র মেটেরিয়াল লিখলাম তো। র মেটেরিয়াল আগে আগে ছক সাজাবো, ছকটা সাজাবো। 2 নম্বর বি দিয়ে লেখ, বি দিয়ে লেখ ওয়ার্ক ইন প্রোগ্রেস। লেখ ওয়ার্ক ইন প্রোগ্রেস। বি দিয়ে লিখলাম ওয়ার্ক ইন প্রোগ্রেস। লিখেছিস তো? এই ওয়ার্ক ইন প্রোগ্রেস এর আন্ডারে 3টে পয়েন্ট আসবে। হ্যাঁ, 3টে পয়েন্ট, ভালো করে শুনুন। 3টে পয়েন্ট। একটা লিখবো র মেটেরিয়াল। লিখ র মেটেরিয়াল। ঠিক আছে, একটা লিখবি লেবার, আর একটা লিখবি ওভারহেড। ব্যাস, আর কিছু না। ক্লিয়ার? ওয়ার্ক ইন প্রোগ্রেস হয়ে গেল। তাহলে কি কি লিখলাম বল? স্টককে ক ভাগে ভাগ করে দেখ। মনে কর স্টক 3 টাইপস অফ স্টক। একটা র মেটেরিয়াল, ঠিক আছে। র মেটেরিয়াল কোনো পার্ট হবে, শুধু র মেটেরিয়াল। ঠিক আছে তো? তারপরে ওয়ার্ক ইন প্রোগ্রেসের 3টে পার্ট, র মেটেরিয়াল, লেবার, ওভারহেড। সি দিয়ে লেখ, কি লিখবো? ফিনিশ গুডস। লেখ ফিনিশ গুডস। কি লিখবো? র মেটেরিয়াল, লেবার, ওভারহেড। হয়ে গেল। ফিনিশ গুডস কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি কি বললাম? 3 ধরনের স্টক হয়। 3টে স্টক লিখে দিলাম। একটা লিখলাম র মেটেরিয়াল, একটা লিখলাম ওয়ার্ক ইন প্রোগ্রেস, একটা ফিনিশ গুডস। হয়ে গেল। এক হলো। এবার 2 দিয়ে লিখবো, 2 নাম্বার 2 দিয়ে লিখবো ডেটার্স। নাম্বার 2 দিয়ে লিখবো ডেটার্স। ঠিক আছে, নাম্বার 2 দিয়ে লিখবো ডেটার্স।
নাম্বার 2 দিয়ে লিখ ডেটার্স, ঠিক আছে? ডেটার্স লিখেছিস, শুনছিস? ডেটার্স এর আন্ডারে কি কি লিখবো শুনে নে। ডেটার্স এর আন্ডারে কি কি লিখবো দেখ। এই তিনটে যেটা লিখছিলাম না, র ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, এই তিনটা লিখবোই, তার সঙ্গে এক্সট্রা প্রফিট লিখবো। দেখ ভালো করে শোন। ডেটার্স কাকে বলে? যাদেরকে আমরা ডেটার্স কাকে বলে? যাদেরকে আমরা, জানিস তো ডেটার্স কাকে বলে? অ্যাকাউন্টস করেছিলি। ডেটার্স কাকে বলে? যাদেরকে আমরা কেইটে গুডস পেয়েছি। তাহলে যাদেরকে আমরা গুডস পেয়েছি তাতে কি প্রাইস দিয়েছি? আমি যাদেরকে গুডস তাতে কোন সেল প্রাইস দেবো না? সেল প্রাইস কি করে হয়েছিল? র ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, প্রফিট চারটে নিয়েই তো হয়েছে। তাই যখনই ডেটার্স করবো, ডেটার্স মানে সেল প্রাইস, চারটেই লিখবো। বুঝা গেল? এবার ফিনিশ গুডস। ফিনিশ গুডস, একটা গুডস প্রডিউস করতে কি কি লাগে? র ম্যাটেরিয়াল লাগে, লেবার লাগে, ওভারহেড লাগে। তাই ফিনিশ গুডস করার সময় তিনটেই নিয়েছি। বুঝতে পারলি ব্যাপারটা? এটা মাথায় রাখতে হবে। যদি এইভাবে মনে রাখবি ডেটার্স কি কি বললাম বল। এখানে লিখলাম র ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড আর প্রফিট। তো যে আগের বছর পরীক্ষা এসছ, হ্যাঁ? আচ্ছা দেখ, এরপরে কি লিখতে হয়? এক্সপেক্টেড ক্যাশ। লাস্টে গিয়ে লিখতে হয় এক্সপেক্টেড ক্যাশ। তাহলে ফরম্যাট কি মনে হচ্ছে? দেখ আমি ফরম্যাট মনে করাচ্ছি। কিরে ফরম্যাট মনে হচ্ছে? মানে দেখ, ফরম্যাটটা না মুখস্থ করাচ্ছি। আমি তোদের কি বলবো, ফরম্যাট মুখস্থ করাচ্ছে, তোরা নিজেরা বাড়িতে না দেখে বুঝে বুঝে এরকম পড়ে পড়ে লেখাচ্ছে। আমি পড়ে পড়ে লেখাচ্ছি। আমি তো তোকে একবারে ফরম্যাট লিখে দিতে পারতাম না। আমি একবার লেখাচ্ছি, বারবার করে বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি, যাতে তুই ভুলে যাতে না যাস। ফরম্যাট ফরম্যাট যাতে ভুলে না যাস। হয়ে গেল এক্সপেক্টেড ক্যাশ। আচ্ছা, এবার ঠিক নিচের দিকে চলে আয়। একটু নিচের দিকে লিখবো কি? বি দিয়ে লিখবো কারেন্ট লাইবিলিটিস। বি দিয়ে লিখবো কি? কারেন্ট লাইবিলিটিস। বি দিয়ে লিখবো কি? কারেন্ট লাইবিলিটিস। ঠিক আছে, বি দিয়ে লিখবো কি? কারেন্ট লাইবিলিটিস। দাগ দিয়ে লিখবো কি? ক্রেডিটার্স। তাহলে ক্রেডিটার্স ফর ম্যাটেরিয়ালস। ক্রেডিটার্স ফর ম্যাটেরিয়ালস, ক্রেডিটার্স ফর ওয়েজেস বা লেবার, ওয়েজেস বা লেবার, আর ক্রেডিটার্স ফর ওভারহেড। ব্যাস শেষ। এ কটাই আইটেম আছে। ঠিক আছে, লিখে দিলাম। এবার কি করব? হয়তো তোর তিনটে লেখা। এবার দেখ শোন, এবার ঘরগুলোতে, এই বক্স গুলোতে ভ্যালু গুলো বসাবো। প্রথম ঘরটায় কি বলছে দেখ, এখানটায় আমি দেখছি, এখানে লেখা আছে কস্ট পার উইক। দেখেছিস তো কি লেখা আছে? কস্ট পার উইক। কস্ট পার উইক। সবার প্রথম এখানে কি লেখা আছে দেখ, এখানে লেখা আছে র ম্যাটেরিয়াল। লেখা আছে না র ম্যাটেরিয়াল? তাহলে ওই যে কস্ট শিটটা করলি না, উপরে কস্ট শিটের টেবিল করলি না, ওখানে দেখ র ম্যাটেরিয়াল কত টাকা লেখা আছে টেবিলে, কস্ট শিটে 4000। তাহলে এখানে র ম্যাটেরিয়ালে লিখবো 4000। হয়ে গেল। অর্থাৎ যেখানে যেখানে র ম্যাটেরিয়ালের সব কটা জায়গায় 4000 লিখবে। যেখানে যেখানে র ম্যাটেরিয়াল সব জায়গায় 4000। এখানেও র ম্যাটেরিয়াল, এখানে 4000। আবার তার নিচে র ম্যাটেরিয়াল মানে ফিনিশ গুডস এর র ম্যাটেরিয়াল 4000, ডেটার্স এর র ম্যাটেরিয়াল 4000, আবার ক্রেডিটার্স ফর ম্যাটেরিয়াল 4000। তাহলে বুঝতে পারলি কি করলাম? ব্যাপারটা খুব ইজি। বোঝা গেল সব করে? এবার দেখ র ম্যাটেরিয়ালের পর কি লেখা ছিল? লেবার 1000 করেছিল না? যেখানে যেখানে লেবার সেখানে সেখানে 1000 পাঠাবো। এখানে 1000, এখানে 1000, এখানে 1000, এখানে 1000। ঠিক আছে, যেখানে যেখানে লেবার সেখানে সেখানে 1000 লিখে দিলাম। ঠিক আছে, যেখানে যেখানে লেবার সেখানে সেখানে 1000 লিখে দিলাম। এবার খোঁজ ওভারহেড। ওভারহেড যেখানে যেখানে ওভারহেড সেখানে সেখানে 3000 লিখবো। 3000, 3000, 3000, আবার এখানে 3000। ঠিক আছে, ক্লিয়ার? এইবার প্রফিট, যেখানে প্রফিটটা এক জায়গায় আছে, প্রফিটটা এক জায়গায় আছে, যেখানে প্রফিট কোথায় থাকে? প্রফিট ডেটার্সে আছে। তাহলে প্রফিট 2000 টাকা লিখবি, ডেটার্সে লিখবি প্রফিট 2000 টাকা। ঠিক আছে, এবার শো, এবারে একটা করে পিরিয়ড পর কোশ্চেনটা পড়বে। এবার আবার কোশ্চেনটা পড়তে হবে। কোশ্চেন পিরিয়ডের দিকে তাকাবে। স্যার কত নম্বর পয়েন্ট পড়বো? 1 নম্বর অ্যাডজাস্টমেন্ট পর। দেখ এখানে ওই যে লেখা ছিল দেখেছিস তো? এটা তো 1 নম্বর না, সরি এটা 3 নম্বর হবে। 3 নম্বর হবে। 3 নম্বর ওটা বলেছিল র ম্যাটেরিয়াল আর এক্সপেক্টেড টু বি স্টোর। আমি আগের দিন বুঝিয়েছিলাম, আবার আজকে বলছি। আমরা যখন মানে আমরা যখন প্রোডাকশন করি, প্রোডাকশন কোথায় হয় জানিস? প্রোডাকশন কোথায় হয়?
স্টোরে প্রোডাকশন হয়, প্রোডাকশন ফ্যাক্টরিতে হয়। তাহলে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট তৈরি করব, প্রোডাকশন করতে গেলে কি লাগে? কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে র মেটেরিয়াল লাগে। তো র মেটেরিয়াল কিনে কোথায় রাখা হয় জানিস? স্টোরে রাখা হয়, মানে গোডাউন। স্টোর মানে গোডাউন। কোনো কিছু র মেটেরিয়াল কিনে গোডাউনে রাখা হয়, ঠিক আছে? তো গোডাউন থেকে ফ্যাক্টরিতে পাঠানো হয়। এটাই তো তোরা করেছিস, স্টোর লেখাটা করেছিলি এগুলো সব। তো এখানে বলেছে র মেটেরিয়াল আর এক্সপেক্টেড টু বি স্টোর ফর 8 উইকস। অর্থাৎ তোর যে ফ্যাক্টরিতে প্রোডাকশন করতে হবে, কোনো প্রোডাক্ট তৈরি করতে হবে, তার জন্য তোকে র মেটেরিয়াল মজুত রাখতে হবে। তো তা তুই স্টোরে কত দিনের ম্যাটেরিয়াল মজুত রাখবি? 8 উইক, 8 উইকস। তাহলে এখানটায় লিখবো জানিস তো কি? এই দেখ, এই যে র ম্যাটেরিয়াল এখানে লেখা আছে না, এখানে র ম্যাটেরিয়াল। কারোর যদি বুঝতে অসুবিধা হয়, আমি আগের দিন বলেছিলাম, আবার বলছি, কারোর যদি বুঝতে অসুবিধা হয়, তোরা অবশ্যই লিখতে পারিস ব্র্যাকেটে ইন স্টোর লিখতে পারিস, কোনো ক্ষতি নেই। নিজের বোঝার জন্য লিখতে পারিস, পরীক্ষা না লিখলেও চলবে। এটাকে ইন স্টোর বলে, বুঝতে পারলি? তাহলে এখানে কত উইকে তুই স্টোরে কত উইকের র মেটেরিয়াল রাখছিস? 8 উইকস। তাহলে এখানে লিখলি 8। তাহলে 4,000-এর সঙ্গে 8 গুণ করলে কত হচ্ছে? 32,000। টাকাটা একদম বাইরের ঘরে বসি, হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার চলে আয়। এবার দেখ তারপরে কি লেখা আছে? প্রোডাকশন প্রসেস। এবার এই র মেটেরিয়াল গুলো তুই ফ্যাক্টরিতে দিবি, ফ্যাক্টরিতে দিলে কি প্রোডাকশন করবে? তো কিন্তু তুই র মেটেরিয়াল দিলে কি সঙ্গে সঙ্গেই প্রোডাকশন হয়ে যাবে? প্রোডাকশন করতে একটু টাইম লাগবে না? তাই প্রোডাকশন প্রসেসিং বলছে, এটাকে বলে ডব্লিউআইপি। প্রোডাকশন প্রসেসিং মানে ডব্লিউআইপি। কত? 6 উইকস, 6 উইকস। তাহলে এই প্রোডাক্ট, আচ্ছা এখানে তুই লিখে রাখতে পারিস ওয়ার্ক ইন প্রোগ্রেসের ব্যাকেটে লিখে রাখ প্রসেস। এটা ব্যাকেটে লিখে রাখতে প্রসেস। কত বলেছে? 6 উইকস, তাই তো? তাহলে অঙ্কে প্রসেসিং পিরিয়ড যত বলবে প্রসেসিং পিরিয়ড, সেটা র মেটেরিয়ালে বসিয়ে দিবি। যেটা বলবে সেটা কোথায় বসাবো? র মেটেরিয়ালে বসবো, ঠিক আছে তো? আর লেবার আর ওভারহেড স্যার কত লিখবো? হাফ লিখতে হয় অঙ্কে। প্রোডাকশন প্রসেস যত বলবে, মনে রাখবি, কোশ্চেনে কিন্তু বলে দেবে না এই কথাগুলো। প্রোডাকশন প্রসেস কোশ্চেনে যত বলবে সেটা র মেটেরিয়ালে বসাবি, আর ওইচএস আর ওভারহেডে তার হাফ হবে। 6-এর হাফ কত? 3, 3। ঠিক আছে, মনে রাখতে হবে কিন্তু, এটা ভুলে গেলে চলবে না কিন্তু। এটা বারবার বলছি, মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। এটা যেন কোনো মতে ভুল না হয়, ঠিক আছে? আর আমি আগের দিন মানে বলেছিলাম কেন হাফ হয়, বলে দিয়েছিলাম কিন্তু কেন হাফ হয়। ফিনিশ গুডস কোশ্চেন পড়ে বল, ফিনিশ গুডস কত উইক বলেছে? ফিনিশ গুডস দেখ স্যার কোথায় বলেছে ফিনিশ গুডস। দেখ 4 নম্বর পয়েন্টে বলেছে, আফটার কমপ্লিশন দ্য ফিনিশ প্রোডাক্ট আর এক্সপেক্টেড টু বি স্টোর। গোডাউনে আমরা কোনো প্রোডাক্ট, ফিনিশ প্রোডাক্ট তৈরি হয়ে গেলে গোডাউনে রেখে দেবো, ওখান দিয়ে মাল মার্কেটে বেচবো, ঠিক আছে তো? কত? 1.5 মান্থ। কত বলেছে? 1.5 মান্থ, মানে 1.5 মাস। তাহলে ওয়ান, আচ্ছা 1.5 মান্থ বলেছে, তাহলে 1.5 মান্থ, মানে আমি উইকে করছি। তুই এখানে 1.5 লিখলে কেটে দেবে, কারণ তুই বোঝ না, তুই এই টাকাটা কিসে লিখেছিস? টাকাটা মান্থে লিখেছিস না উইকে? উইকে। তাহলে 1.5 মান্থটাকে উইকে নিতে হবে। তাহলে 1.5 মান্থ মানে কত উইক? 6, তাই তো? 6 উইক। তাহলে 6, 6, 6 হয়ে গেল। তাহলে কত? 4-এর সঙ্গে 6 গুণ করবে, এগুলো গুণ কর দেখি। 24,000, এটা হচ্ছে 6,000, আর এটা হচ্ছে 18,000। কত হচ্ছে? 48,000। এটা 4-এর সঙ্গে 6 গুণ করলে 24, এটা 3,000, এটা 9,000, 36,000 হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছিস ব্যাপারটা? কোনো সমস্যা হচ্ছে না? ডেটার্স চলে, ডেটার্স কি বলেছিল দেখ। ক্রেডিট, 5 নম্বর পয়েন্ট বলেছে ক্রেডিট টু ডেটার্স। কত বলেছে? 2 মাস। 2 মাস মানে কত? 8 উইক না? তাহলে ওখানে লেখ 8। 2 মাস মানে 8 উইকস, লেখ 8, 8, 8, 8, 8। ঠিক আছে, তাহলে গুণ করে দেবো। 4-এর সঙ্গে 8 গুণ করলে কত? 32,000, এটা 8,000, এটা 24,000, এটা 16,000। টোটাল কত হচ্ছে? 40,000 তো টোটাল, নাকি? হ্যাঁ 80,000, সরি 80,000, টোটাল 80,000 হয়ে গেল। এবার এক্সপেক্টেড ক্যাশ দেখা যাক কোশ্চেনে কি বলেছে। এক্সপেক্টেড ক্যাশ বলছি, এক্সপেক্টেড ক্যাশ কোশ্চেনে কত বলেছিল? 10 নম্বর পয়েন্ট 15,000 টাকা। দেখ
15,000 টাকা বলছিল এক্সপেক্টেড ক্যাশ, বাইরের ঘরে সব বাইরের ঘরে। এই ফিনিশ গুডস 48 বেরিয়েছিল। টোটাল করবো, এর কটা যোগ করে দে, কারেন্ট অ্যাসেট বেরিয়ে টোটাল করবো। টোটাল করে বল কত হচ্ছে? হ্যাঁ, 2,11,000। এটা হচ্ছে 2,11,000। ঠিক আছে, এবার দেখ কি বলেছিল একটু নিচের দিকে আয়, ল্যাগ ইন পেমেন্ট। আচ্ছা, ল্যাগ ইন পেমেন্ট মানে, ল্যাগ ইন পেমেন্ট মানে ল্যাগ মানে দেরি করা। পে করতে দেরি করেছিস, কতদিন দেরি করেছিস? ওয়েজেস এর টাকাটা পে করতে দেরি করেছিস হাফ মান্থ, উভয়টা টাকা হাফ, দুটোই হাফ মান্থ দেরি করেছে। হাফ মান্থ মানে 2 উইকস, তাই তো? তাহলে ওয়েজেস এ লিখবি 2, ওভারটাও লিখবি। তাহলে একের সাথে 2 গুণ করলে কত হলো? 2,000 টাকা। আর 3-এর সাথে 2 গুণ করলে 6,000 টাকা। আর কি বলেছে? পেইড ফ্রম সাপ্লায়ার 8 উইক বলে দিয়েছে। অর্থাৎ যাদের থেকে আমরা ধারে মাল কিনেছি তাদের টাকা শোধ করতে হবে তো, কিন্তু কতদিন অন্তর শোধ করছি, কত পেইড কত বলছে? 8 উইক, তাই তো? তাহলে 4-এর সঙ্গে 8 গুণ করলে এটা 32,000। তাহলে কত হচ্ছে? 32 আর 8 40,000। শেষ হয়ে গেল। 211 থেকে 40 বাদ দেবো, 1,71,000। যেটা বেরোলো তাকে বলে A মাইনাস B ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড। শেষ হয়ে গেল। ঠিক আছে, কমপ্লিট। কোশ্চেনটা পড়ছে, কি বলছে? ঋত্বিক লিমিটেড ইজ ইভালুয়েটিং টু ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইনডিভিজিবল প্রজেক্ট। ঠিক আছে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট আর ইনডিভিজিবল প্রজেক্ট কি বলেছে? মেক মানে প্রজেক্ট, দুটো প্রজেক্টের নাম বলেছে। একটা প্রজেক্টের নাম আমি কই বলছিলাম আগে, একটা অঙ্ক করতে করতে বলছিলাম না দুটো প্রজেক্ট দিতে পারে। অনার্সে দুটো প্রজেক্ট দিয়েছে, দেখেছিস তো? কিচ্ছু না, কোনো কঠিন না, একটু বড় হবে, বাট বড়ও না, তোকে বলছি এটা বড়ও না। একটা দিয়ে মেক, একটা প্রজেক্টের নাম মেক, একটা প্রজেক্টের নাম তারা, মেক তারা। ঠিক আছে, উইথ ফলোইং ডিটেলস। প্রজেক্ট মেগের ইনভেস্টমেন্ট বলেছে 1,00,000, আর তারার ইনভেস্টমেন্ট বলেছে 1,00,000 টাকা প্রথম বছর। তাহলে 1 থেকে 6 নম্বর বছর বলেছে। এই অঙ্কটা কি বলি দেখ, ক্যাশ ইনফ্লো বলে দিয়েছে, মানে তোকে সিএফএটি বলে দিয়েছে। বাহ, তুই বল অনার্সের অঙ্ক সোজা দিল না? তোর অনার্সের অঙ্কটা সোজা করে দিল না? জেনারেল অঙ্কটা কেমন ছিল? তোকে পিবিডিটি বলেছিল, ওখান থেকে খেটে 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 হয়তো সোজা, কিন্তু সিএফএটি কত সময় লাগলো? এখানে সিএফএটি বলে দিয়েছে। তাহলে তুই কি বলবো? স্যার সিএফএটি বলেছে, পি ফ্যাক্টর গুণ করে দিন, প্রেজেন্ট ভ্যালু বেরিয়ে যাবে, তার থেকে 1,00,000 টাকা বাদ দিয়ে দিন, পিবিডি হলো অঙ্ক শেষ। তো তোকে অঙ্কটা এত সোজা দিয়ে নিশ্চয়ই সেকেন্ড পার্টে তো কিছু বলবে। বুঝতে পারলি? এই অঙ্কটা বুঝতে পারলি? এত অব্দি বুঝতে পারছিস তো? তাহলে এখান থেকে আমাদের ফার্স্ট কাজ কি জানিস তো? আমাদের ফার্স্ট কাজ এনপিভি করা। এ পয়েন্টটা পড়। আমি কি করে বুঝবো এনপিভি করতে বলেছি? দেখি প্রথম পয়েন্টটা পড়ি, এই পয়েন্টটা কি বের করতে বলছে? বলছে কমেন্ট অন দ্য সিলেকশন অফ দ্য প্রজেক্ট অন দ্য বেস অফ এনপিভি। তোকে এনপিভি বের করতে বলেছে 8% ডিসকাউন্ট রেট। 8% ডিসকাউন্ট রেটে তোকে এনপিভি বের করতে, সুতরাং অঙ্ক দিয়েছে, কোনো কঠিন নেই। তাহলে এনপিভিটা করবো। ঠিক আছে, তাহলে চ অঙ্কটা আরম্ভ করি। কিভাবে করবো? তাহলে উপরে হেডিং দিবি, উপরে হেডিং দে কম্পিউটেশন অফ নেট প্রেজেন্ট ভ্যালু। লে কম্পিউটেশন অফ, উপরে হেডিং দে কম্পিউটেশন অফ নেট প্রেজেন্ট ভ্যালু। কম্পিউটেশন অফ নেট প্রেজেন্ট ভ্যালু কি লিখলাম? কম্পিউটেশন অফ নেট প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে, তারপর লে কম্পিউটেশন নেট প্রেজেন্ট ভ্যালু অফ টু ইন্ডিপেন্ডেন্ট, অফ টু ইন্ডিপেন্ডেন্ট of two independent and indivisible project। ঠিক আছে, হয়ে গেল। এবার দেখ অঙ্কটা একবারে করবো না, এখানে তো ছোটই অঙ্ক, অঙ্ক তো বড় না। তাহলে একবারে, কারণ আমি এখানে হেডিংটা কি দিলাম, দেখ হেডিংটা কি দিলাম, নেট প্রেজেন্ট ভ্যালু। একবারে করবো নেট প্রেজেন্ট। ঠিক আছে,
তাহলে কি লিখবো প্রথমে? প্রথম ঘরে লিখবো ইয়ার। কি লিখলাম প্রথম ঘরে? ইয়ার। যে বলছি সেভাবে শুনবি, হ্যাঁ? ইয়ার। তারপরে ঘরে কি লিখবো? সিএফএটি। কি লিখবো? সিএফএটি। ভালো করে শুনবি। ইয়ার এর পর কি লিখলাম? সিএফএটি। ঠিক আছে, সিএফএটি। দেখ দেখ আর এদিক তাকা, সিএফএটি দাগ দিলাম। এর আন্ডারে দুটো পার্ট করবো, একটা মেঘের ঘর লিখবো, একটা মেঘ, একটা তারা। কারণ আমি কি একবার মেঘ করবো একবার তারা করবো, নাকি একবারে করবো? বুঝলি তো? একবার মেঘ আর তারা একবার হয়ে যাবে। তাহলে কি লিখলাম? মেঘ আর তারা হয়ে গেল। তারপরে ঘর কি লিখবো? পিভি ফ্যাক্টর। আগে দেখে নে, তারপর সুন্দর করে দাগ কেটে করবি। বুঝলি তো? দেখে নে এটা, এটা দেখে নি কিভাবে করছি, তারপর তুই দাগটা কাটতে সুবিধা হবে। কারণ দেখ, তুই যখন এরপরে যখন বাড়িতে হোমওয়ার্ক করবো সেইগুলো দাগ কাট, তাহলে তুই বুঝতে পারবি যে দাগটা কেমন হচ্ছে। ঠিক আছে তো? কাটাকাটি হবে তো, দরকার নেই। পিভি ফ্যাক্টর, পিভি ফ্যাক্টর। আচ্ছা বল, অঙ্ক কোশ্চেন পর এ নম্বর পয়েন্টটা বল। কারণ আমি বলেছিলাম নেট প্রেজেন্ট ভ্যালু বললে তোকে কস্ট অফ ক্যাপিটাল বলে দেবে। কত পার্সেন্ট কস্ট অফ ক্যাপিটাল? 8%। 8%। কিন্তু আচ্ছা এই অঙ্কে কি ওকে কি পি ফ্যাক্টর গুলো বলে দিয়েছে? বাহ, খুব ভালো করেছে, বলে দিয়েছে। কিন্তু যে বললো নাও দিতে পারে। ধর তুই পরীক্ষার হলে গেলি, প্রতিবার বলে দেয়, তোর পরীক্ষায় বললো না, বললে কি করে বের করতে ছিল শিখিয়েছে। ঠিক আছে তো? সব জানতে হবে তো। পি ফ্যাক্টর 8%, কারণ এটা তোকে জানতেই হবে। কেন জানতে হবে তোকে বলে দিচ্ছি, তুই আস্তে আস্তে জানতে পারবি। আইআরআর এরপরে একটা মেথড হবে, এই অঙ্কে দেয়নি, অন্য অঙ্কে থাকবে। ইন্টারনাল রেট অফ রিটার্ন, ওটা করতে গেলে না, ও তোকে একটা পার্সেন্টেজ বলে দিল, 8% বলে দিল। আর আইআরআর করতে গেলে অনেকগুলো পার্সেন্টেজ লাগে। সেটা যখন করবো তখন বুঝতে পারবি। তো ধর আইআরআর করতে গেলে ধর 8%, ধর 8, 9, 10, 11, 12 এতগুলো পার্সেন্টেজ লাগবে। তাহলে তুই ওই পার্সেন্টেজ গুলো রেট কি করে জানবি? জানতে তো হবে। তো পরে যখন আইআরআর করবো তখন ডিটেলসটা ভালো করে জানতে পারবি। আচ্ছা, পি ফ্যাক্টর 8% লিখে দিলাম। তারপর কি লিখবো? লাস্ট ঘর প্রেজেন্ট ভ্যালু। কি লিখবো? একটা মেঘের ঘর, একটা তারার। এই পার্টটা কিন্তু সোজা, এটা কোনো কঠিন লাগেনি। এবার তো নিজে নিজে করতে পারবি। ঘর লিখি আর 1, 2, 3, 4, 5 আর 6। তাহলে সিএফএটি গুলো না একটা করে দেখে দেখে বসানো। কি লিখবো? ইয়ার 1 এ ছিল, মেঘেরটা লিখছি আগে, হ্যাঁ? 35780। তারপর 37850। তারপর 38940। তারপর 42560। তারপর 33500। তারপর 32600। আচ্ছা, তারা 44010, 46560, 47900, 52350, 41200 আর 40100। হয়ে গেল। ঠিক আছে। পিভি ফ্যাক্টর কত পার্সেন্ট বলেছে? 8%। তাই তো? 8% গুলো বলে দিয়েছিল কোশ্চেনে। হ্যাঁ, 8% বলে দিয়েছি। তাহলে কত প্রথমটা? 0.926। তারপর 0.857। বাড়িতে এগুলো তোরা দেখে নিবি কি করে 8% করে এটিগুলোই আছে কিনা। তাই আছে, এবার তোরা ক্যালকুলেট করতে একটা প্র্যাকটিস করে নিস। তারপর হচ্ছে 0.794, 0.735, 0.681, 0.630। আর গুণ করবো এগুলো। প্রথমটা কত বেরিয়েছে? 33132। আর তারপরেরটা মানে তারা বেরিয়েছে 40753। আচ্ছা, এটা বেরোচ্ছে 32437, 46560, 39902।
এটা বের হচ্ছে 30918 38033 31282 এটা হচ্ছে 38477 22813 বা 4 এটা হচ্ছে 28057 20538 লাস্টেরটা 25263 লাস্টে দুটো ঘর যোগ করো 33132 প্লাস 32437 প্লাস 30918 প্লাস 31282 প্লাস 22814 প্লাস 20538 কত হচ্ছে 171121 ঠিক আছে মিলেছে 171121 আচ্ছা এবার তারারটা করবো 40753 কলমের লাস্টেরটা কত? তারা তারা মেঘের একদম 6 নম্বর বছরটা 20538 আর হচ্ছে হ্যাঁ আর ক্যালকুলেট করে নে নিচে আরেকবার করে দেখে নে ফাইভ বাইশের যখন আসছে আমি বলে দিচ্ছি আমি আগে যোগ করে নিই পুরোটা তারপর বলছি 210485 তোদের কোনটা কোনটা গন্ডগোল হচ্ছে বল আমি বলে দিচ্ছি কোনটা গন্ডগোল হচ্ছে বল 6 নম্বর বছর ফাইভ পাঁচ আচ্ছা তাহলে আমি করে দিচ্ছি 0.630 ইন্টু 32600 না ওখানে 6 নম্বর বছরে এমন কথা আছে কোশ্চেনে বইতে এই বইটা দেখ দাঁড়া 1 মিনিট এটা 35780 আছে তাই তো এই কোশ্চেনে 35780 বাকি সব ঠিক ছিল তাই তো তাহলে এটা না আচ্ছা ঠিক আছে 357 আমি কাটাকাটি করছি না যেটা আছে সেটা দিয়েই করছি 35780 করছি থ্রি ফাইভ সেভেন এইট জিরো তাহলে 35780 ইন্টু 0.630 কত হচ্ছে 22,541 তাহলে যোগটা ঠিক করে নিই একটু 33132 প্লাস 32437 প্লাস 30918 প্লাস 31282
282 প্লাস 22814 প্লাস 22541 কত হচ্ছে 173124 আর লাস্টেরটা ঠিক আছে 210485 যেটা বেরোলো তাকে বলে টোটাল প্রেজেন্ট ভ্যালু যেটা বেরোলো তাকে বলে টোটাল প্রেজেন্ট ভ্যালু এর থেকে মাইনাস করব ক্যাশ আউটফ্লো যেটা তোকে 1 লাখ করে বলে দিয়েছিল কোশ্চেনে 1 লাখ করে বলে দিয়েছিল ক্যাশ আউট দুটো করে 1 লাখ বসিয়ে দিলাম তাহলে মেঘের নেট প্রেজেন্ট ভ্যালু বেরোচ্ছে 73124 আর তারার বেরোচ্ছে 1,10,485 তাহলে কি বেরোলো এটা বেরোলো নেট প্রেজেন্ট ভ্যালু হয়ে গেল নেট প্রেজেন্ট ভ্যালু এবার এখানে তোকে একটা ছোট্ট একটা কমেন্ট লিখতে হবে এখানে কমেন্ট লিখতে হবে দেখ আমি যখন আগে একটা অঙ্ক করালাম এনপিভির কমেন্ট কি বললাম এনপিভি যদি পজিটিভ বেরোয় তখন তোকে সিলেক্ট করতে হবে না অ্যাকসেপ্ট করতে হবে তাহলে এখানে বলি স্যার মেঘেরও তো পজিটিভ তারারও পজিটিভ দুজনকে কি সিলেক্ট করবো এখানে ব্যাপার আছে এখানে দুটো প্রজেক্ট যখন দুটো প্রজেক্ট থাকবে না তখন দেখতে হবে যার এনপিভি বেশি তাকে সিলেক্ট করবো ঠিক আছে তাহলে এখানে সিলেক্ট করবো কাকে তারাকে বুঝতে পারলি ব্যাপারটা দুটো প্রজেক্ট থাকলে কি কেরম হলো তাহলে কমেন্ট বলে হেডিং দেবে ঠিক আছে কি লিখবো লেখ প্রজেক্ট তারা সিলেক্টেড লেখ প্রজেক্ট তারা সিলেক্টেড প্রজেক্ট তারা সিলেক্টেড ফর মানে লিখতে পারিস বিকজ কি লিখবো হায়ার এনপিভি বিকজ হায়ার এনপিভি এত অব্দি ক্লিয়ার হলো ক্লিয়ার হয়ে গেছে এটা কোনো সমস্যা নেই ডাউট নেই এখানে কোনো হয়ে গেছে প্রথম পার্টের অ্যান্সার প্রথম পার্টটা তো কোনো কঠিন ছিল না প্রথম পার্টে কঠিন ছিল কিছু কঠিন ছিল না একদম ইজি অঙ্ক ছিল প্রথম পার্ট এবার সেকেন্ড পার্টটা করো সেকেন্ড পার্টে আসছি হ্যাঁ প্রথম পার্ট হলো সেকেন্ড পার্টটা ভালো করে শুনবি মন দিয়ে শুনবি কিন্তু সেকেন্ড পার্ট হ্যাঁ সেকেন্ড পার্টটা শুনবি খুব ভাইটাল ছিল সেকেন্ড পার্টটাই মানে ধর প্রথম পার্টটা হয়তো 6 মনে পড়ছে কত নম্বর ছিল 6 বা 7 ছিল হয়তো আর লাস্ট পার্টটা ছিল 3 বা 2 হয় 3 বা 2 যদি প্রথম পার্টটা যদি 8 থাকে তাহলে এই পার্টটায় 2 বুঝতেই পারছিস এক্স্যাক্টলি মনে নেই কত ছিল বলছে উইল ইওর চয়েস রিমেন সেম বলছে তোমার চয়েসটা কি পুরোপুরি সেম হবে ইফ প্রজেক্ট তারা রিকোয়ার অ্যান অ্যাডিশনাল মেনটেন্যান্স কস্ট মানে দুটো প্রজেক্ট একটা মেঘ আছে একটা তারা আছে বলছে তারার যদি অ্যাডিশনাল খরচা যদি 20,000 টাকা হয় অ্যাডিশনাল খরচা এক্সট্রা খরচা 20,000 টাকা হয় কবে কবে খরচা করবে কবে বলছে এন্ড অফ এভরি সেকেন্ড ইয়ার না সেকেন্ড ইয়ার না এন্ড অফ এভরি সেকেন্ড ইয়ার প্রতিটা সেকেন্ড ইয়ার শেষে মানে ধর 2 নম্বর বছরের শেষে একটা খরচা করবে আবার 4 নম্বর বছরের শেষে খরচা করবে আবার 6 নম্বর বছরের শেষে খরচা করবে আমি বললো 6 নম্বর বছরের শেষে খরচা করো 6 নম্বর বছরের শেষে খরচা করে লাভ কি হবে প্রজেক্ট তো শেষ হয়ে গেল তার মানে 6 নম্বর বছরে কোনো খরচা করতে হবে না অর্থাৎ 2 নম্বর বছর আর 4 নম্বর বছরে খরচা নেই এবার 2 নম্বর বছর আর 4 নম্বর বছরে যদি খরচা করিস তুই একটু চিন্তা ভাবনা কর একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা কর খরচা করলে কি হয় খরচা করলে ওটা কিসের মধ্যে পড়ে ইনফ্লো না আউটফ্লো আউটফ্লো তাহলে কি হচ্ছে যদি আউটফ্লো হয় তাহলে এনপিভি বাড়বে না কমবে এবার এটা নিয়ে তোকে কমেন্টের উপর ক্লাস করতে হবে বুঝলি ব্যাপারটা এটাই ছিল কোশ্চেন আর কিছু ছিল না তাহলে এবার আমি লিখে লিখে করছি হ্যাঁ লিখে লিখে করতে হবে না হয়ে গেল বি নম্বর এটা এর অ্যান্সার হলে এবার বির অ্যান্সার হবে ইফ লিখে লিখে করবো হ্যাঁ ইফ প্রজেক্ট তারা require additional maintenance cost requires additional maintenance cost at the end of second year and fourth year only at the end of second year and
4th year only, ফুল স্টপ। ঠিক আছে, তো ব্যাকেটে লেখ অ্যাডিশনাল মেনটেনেন্স নট রিকোয়ার্ড। Additional maintenance not required at the end of 6th year. At the end of 6th year, ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এত অবধি কি লিখলাম বুঝতে পেরেছিস তো? পুরোটা লিখতে পেরেছিস? বলেছে যদি প্রজেক্ট তারা যদি অ্যাডিশনাল মেনটেনেন্স খরচা করে, বলছে ইফ প্রজেক্ট তারা রিকোয়ার অ্যাডিশনাল মেনটেনেন্স কস্ট, আর কস্টটা করবে অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার এন্ড ফোর্থ ইয়ার অনলি। অ্যাডিশনাল মেনটেনেন্স কস্ট দরকারই নেই সিক্সথ ইয়ারের শেষে, এটাই লেখা হয়েছে। ঠিক আছে, তো যদি এটা হয় তার পাশে লিখ কমা দিয়ে লিখ the additional cash outflow, the additional cash outflow will reduce NPV by the following amount, এইমাত্র তোরাও বললি, আমিও বললাম, তোরা বললি যে প্রজেক্ট তারা যদি অ্যাডিশনাল খরচা করে 2 নম্বর বছর আর 4 নম্বর বছরের শেষে, তাহলে তো ওর এনপিভি তো কমে যাবে, তাই তো লিখলাম দ্য অ্যাডিশনাল ক্যাশ আউটফ্লো। তাহলে আরো অতিরিক্ত খরচা হচ্ছে, অ্যাডিশনাল ক্যাশ আউটফ্লো হচ্ছে, আর অ্যাডিশনাল ক্যাশ আউটফ্লো যদি হয় তাহলে তো এনপিভি রিডিউস করবে। কত টাকা রিডিউস করবে এটা দেখাই। ফলোইং অ্যামাউন্ট লিখলাম, লে সেকেন্ড ইয়ার তুই খরচা করলি কত? 20,000 টাকা। আর নিচের লাইন লিখবি ফোর্থ ইয়ার খরচা করলি কত? 20,000 টাকা। তাহলে আমাকে বল সেকেন্ড ইয়ারের পি ফ্যাক্টর কত ছিল? 0.857। আর ফোর্থ ইয়ারে কত ছিল? 0.735। যেটা আমি আগের একটা অঙ্ক করানোর সময় বলছিলাম, দেখলি কোন পি ফ্যাক্টর নিলাম? আমি কিন্তু 20 আর 20 40,000 টাকা লিখলাম না, 20,000 টাকা 2 নম্বর বছরে খরচা করবি, তার পি ফ্যাক্টর নিতে হবে তো। এটা মাথায় রাখতে হবে। 20,000 ইন্টু 0.857 কত হচ্ছে? 17,140। আবার 20,000 ইন্টু 0.735 কত হচ্ছে? 14,700। টোটাল হচ্ছে 31,840। ঠিক আছে, এত অব্দি ক্লিয়ার হলো? তাহলে তুই এক্সট্রা এত টাকা খরচা করলি, কার এই খরচাটা কার হলো? মেঘের হলো, তারার হলো। এনপিভি কার কমবে? তারার কমবে। তাহলে আমি তোকে লিখছি হেডিং দিচ্ছি কম্পারিজন, মানে আমি হেডিং না দিলেও হবে। আগে তারার এনপিভি কত ছিল? এখানে একটা ঘর করছি বিফোর, এখানে একটা ঘর করছি বিফোর, আর এখানে করছি আফটার। বুঝতে পারলি ঘরটা কেমন? একটা বিফোর আর একটা আফটার, তোরা বুঝতে পারবি বিফোর আর আফটার। এখানে একটা বিফোর করলাম, একটা আফটার। কি বিফোর? বিফোর কি লিখবো? বিফোর মেনটেনেন্স কস্ট, তাই তো? কি লিখবি? বিফোর মেনটেনেন্স কস্ট। এখানে লিখবো বিফোর মেনটেনেন্স কস্ট, এখানে আফটার মেনটেনেন্স কস্ট। এনপিভি, এখানে লিখবো এনপিভি। তাই এনপিভি কত ছিল মেনটেনেন্স কস্ট করার আগে? তারার এনপিভি কত ছিল? 1,10,485। আর এখানে কত হবে? 1,10,485 থেকে কত বাদ যাবে? 31,840 বাদ দিলে কত হচ্ছে? 78,645।
কে রে বুঝতে পারলি এটা? এটা কার করলাম? এটা তাড়াতাড়ি করলাম, এটাও তাড়াতাড়ি করলাম। এতটাই ক্লিয়ার হয়েছে? লেখ, আমি বলছি দুটো এরকম করে কর। লেখ বিফোর মেনটেন্স কস্ট আর এদিকে লেখ আফটার মেনটেন্স কস্ট। লেখ বিফোর মেনটেন্স কস্ট আর এদিকে লিখবি আফটার মেনটেন্স কস্ট। লিখলি এনপিভি বিফোরে কত 1,10,485 আর আফটারে লিখবি ওটাতে কোনো মাইনাস নেই। করতে পারছিস? এত প্লিজ করে নে, থেকে দিয়ে করে নে। হয়েছে? এত হয়েছে? এই এত হলো তো? বলবে এবার। এইবার কমেন্ট, আমার কমেন্ট লিখতে হবে। এটা তো আমি মোটামুটি অঙ্কটা করলাম। এখন এনপিভি দেখ, মেনটেনেন্স কস্ট করার আগে তো কমেন্টটা তো করে দিয়েছি। মেনটেনেন্স কস্ট করার আগে, যেটা আগে এতে ছিল, আর মেনটেনেন্স কস্ট নেওয়ার পর এনপিভি কত হলো তারার? 78645 তারার এত টাকা। আর মেঘের কত? 173,124। তাহলে কার বেশি? তারার বেশি। তাহলে সিলেক্ট করবো কাকে? তারা। আর এখানেও তারাকেই সিলেক্ট করবো। তাহলে লিখবো কমেন্টটা, কমেন্টটা লিখবো। কি লিখবি? কমেন্ট বলে হেডিং দে। লিখবো প্রজেক্ট তারা টু বি সিলেক্টেড। প্রজেক্ট তারা is to be selected. Because it's higher NPV. Because it's higher NPV. একই লেখা হচ্ছে, লেখা একই। শেষ। দেখ কোশ্চেনটা পড়ছি। কি বলেছে? টু কোম্পানি অফ বিমল লিমিটেড, ঠিক আছে তো? দুটো কোম্পানি দিয়েছে, ঠিক আছে? দুটো কোম্পানি দিয়ে দিয়েছে। বলেছে দুটো সেম ইন্ডাস্ট্রি হ্যাভিং কস্ট অফ ক্যাপিটাল, মানে কে বলেছে 20% আর রেট অফ রিটার্ন বলে দিয়েছে। দেখ কত, একটা 25 আর একটা 20%, ঠিক আছে? ইপিএস বলেছে দুটো কোম্পানির 10 টাকা। বলছে ডিটারমাইন দ্য প্রাইস অফ শেয়ারস অফ বোথ কোম্পানি ইউজিং গর্ডন মডেল। ডিভিডেন্ড পে আউট রেশিও 75% আর 50%। তো অঙ্কটা করে দিতে হবে, কিছুই নেই অঙ্কটার মধ্যে। চার উপকর এখানেই তো হয়ে যাবে, এর মধ্যে অঙ্কটা হয়ে যাবে। এটা অঙ্কটা স্টার্ট কর। গর্ডন মডেলের ফর্মুলাটা কি? প্রথমে লিখি ই ইকুয়াল টু 1, সরি, পি ইকুয়াল টু ই, পি ইকুয়াল টু ই ব্র্যাকেটে 1 মাইনাস বি ডিভাইড বাই কে মাইনাস বি আর। এগুলো সব প্রতিটা মানে জানি, প্রতিটা মানে জানি। এবার আমাকে কোশ্চেনে বলেছিল রেট অফ রিটার্ন 25% হলে অ্যান্সার কি হবে, আর রেট অফ রিটার্ন 20% হলে অ্যান্সার কি হবে জানিস? ঘর কেমন হতো তারপরে জানিস? এরকম ঘর হয়ে যাবে, দাগ হয়ে যাবে, ঠিক আছে তো? এখানে লিখবো কি ডিপি রেশিও, তাই তো? এখানে লিখবো ডিপি রেশিও। ডিপি রেশিওর ব্র্যাকেটে কি লিখতে বলেছিলাম? 1 মাইনাস বি, 1 মাইনাস বি, মনে পড়ছে তো? দুটো কোম্পানির নাম লিখে দে উপরে, বিমল লিমিটেড, তাই তো? আর ব্র্যাকেটে কি লিখবি? আর ইকুয়াল টু কত পার্সেন্ট? 25%, 0.25, ঠিক আছে তো? আর একটা কি বলেছে? এখানে কি লিখবি? আর ইকুয়াল 20%, মানে 0.20, 0.20, ঠিক আছে তো? আর ডিভিডেন্ড পে আউট রেশিও কি কি বলেছিল অঙ্কে বল? একটা 75% হলে কি হবে, আর 50% হলে কি হবে? 75% বলেছিল ডিভিডেন্ড পে আউট রেশিও। 75% মানে কত? 0.75, ঠিক আছে? আর এখানে একটা করে লিখে নিতে হবে, পরীক্ষায় যখনই অঙ্ক করবি না, যখনই পরীক্ষায় অঙ্ক করবি প্রথমে লিখবি
অ্যাজ পার গর্ডন মডেল, ঠিক আছে তো? এটা লিখতে হবে অ্যাজ পার গর্ডন মডেল, লিখে তারপর গর্ডন মডেলের ফর্মুলাটা দিতে হবে, ঠিক আছে তো? ফর্মুলা দেওয়ার পর প্রতিটার মানে লিখতে হবে, পি মানে এটা, ই মানে এটা, সব করার মানে লিখতে হবে, ফুল ফর্ম লিখতে হবে। যেমন পি মানে লিখতে হবে মার্কেট প্রাইস পার শেয়ার, ই মানে লিখতে হবে আর্নিং পার শেয়ার, এগুলো সব লিখতে হবে, নাম্বার কাটবে কিন্তু, ঠিক আছে তো? তা শিখিয়ে দিয়েছি, আমি লিখলাম না। ই কত বলেছিল বল কোশ্চেনে? 10 টাকা। পরীক্ষা যখন করবি ই ইকুয়াল টু আর্নিং পার শেয়ার ইকুয়াল টু 10, পুরো লিখবি, বিপিএস লিখবি না, আর্নিং পার শেয়ার। ওয়ান মাইনাস বি, এখানে লিখে দিবি ওয়ান মাইনাস বি মানে কি? ডিপি রেশিও। কি বললাম? ডিপি রেশিও মানে ডিভিডেন্ড পে আউট রেশিও। সঙ্গে সঙ্গে লিখবি বি মানে কি? রিটেনশন রেশিও। এগুলো সব লিখতে হবে, ঠিক আছে তো? হলো। তারপর কি ছিল বল? কে, কে কত বলেছে আমাকে বল? কে 20%, দুটো কোম্পানি কে 20%, লিখবি কে ইকুয়াল টু 20%, 0.20। আর কি ছিল? আর 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 তো লেখাই হয়ে গেছে। তাহলে বল ই হচ্ছে 10 ইন্টু ওয়ান মাইনাস বি মানে 0.75 ডিভাইড বাই কে কত? 0.20 মাইনাস বি। আর ওয়ান মাইনাস বি যদি 0.75 হয় তাহলে বি কত হবে? 0.25 ইন্টু আর কত? 0.25। ক্লিয়ার হয়েছে? পাশের কোম্পানিটা কর। ই তো 10 টাকা, এখানে হবে 0.75 ডিভাইডেড বাই কে হচ্ছে 0.20 মাইনাস বি। আর বি হচ্ছে 0.25 আর আর হচ্ছে 0.20। জাস্ট ক্যালকুলেট করবি, ক্যালকুলেটর বের কর, ক্যালকুলেট করে বল কত হচ্ছে। ওপরটা 7.5 ডিভাইড বাই 0.2 মাইনাস 0.0625। এরপরের লাইনে 7.5 ডিভাইডেড বাই 0.2 মাইনাস 0.0625 কত হচ্ছে? 0.137। কথা বলিস না, কথা বলিস না। 7.5 ডিভাইডেড বাই 0.1375 কত হচ্ছে? অ্যান্সার কত পেয়েছে? 54.54। এটা হল, কোনটা করলাম আমরা? প্রথম পার্টটা করলাম। এবার এটা করব। কত বেরিয়েছে? 50, তাই তো? এখানে করে দেখি 7.5 ডিভাইডেড বাই 0.2 মাইনাস 0.25 ইন্টু 0.2 কত হচ্ছে? 0.05। এটা হচ্ছে 7.5 ডিভাইডেড বাই 0.15 কত হচ্ছে? 7.5 ডিভাইড বাই 0.15 কত হচ্ছে? 50। তাহলে প্রথমটা হয়ে গেল। তাহলে বুঝতে পারলি তো 75% হলে কি হবে সেটার অ্যান্সার হয়ে গেল। এবার বলে 50% হলে কি হবে? 50% হলে কি হবে? 50% মানে কত? 0.5, তাই তো? তাহলে বল ই কত বলেছিল কোশ্চেনে? 10 ইন্টু 1 মাইনাস বি, তাই তো? ই ইন্টু 1 মাইনাস বি, ই তো হলো 10 বলে দিয়েছিল, ই 10 আর 1 মাইনাস বি তো 0.5 ডিভাইডেড বাই কে মাইনাস বি। আর কে কত বলেছিল ওকে? কে বলেছিল তোর 20%, 0.20 মাইনাস বি। আর ভাই 50 পয়সায় পে করি, তাহলে রিটার্ন করেছি 50 পয়সায়, তাহলে 0.50। প্রথমটায় আর কত ছিল? 0.25 হয়ে গেল। পাশেরটা 10 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 0.2 মাইনাস বি। আর তাই তো? 0.5 ইন্টু আর কত ছিল এটা? 0.2। অপরটাই হচ্ছে 5
নিচেরটাই হচ্ছে কত 0.2 মাইনাস 0.5 ইন্টু 0.25 কত হচ্ছে 0.125 হচ্ছে কত 5 ডিভাইডেড বাই 0.075 কত হচ্ছে 66.66 পাশের ডেটা কত হবে 5 ডিভাইডেড বাই 0.2 মাইনাস এটা কত 0.1 না 0.1 5 ডিভাইড বাই 0.1 ওটা 50 তাহলে অঙ্কটা পুরো শেষ হয়ে গেল দেখেছিস তো এই অঙ্কটা দেখ আগের বছর পরীক্ষায় দিয়েছিল এই অঙ্কটা পরীক্ষায় দিয়েছিল এইটুকু অঙ্ক দিয়েছিল পরীক্ষায় বুঝতে পারলি তো অঙ্কটা তাহলে আশা করি বুঝতে পারলি অঙ্কটা ঠিক আছে তো আর এখানে কমেন্ট লিখতে বলেছে আমরা কমেন্ট গুলো মানে পরীক্ষায় কিভাবে কি কমেন্ট লিখতে হয় প্রতিটা অঙ্কে কমেন্ট লেখা একটা ধরন দেখিয়ে দেবো কিভাবে কমেন্ট লিখতে হয় ঠিক আছে যেমন লিভারে যেহেতু সেভাবে কমেন্ট লেখাইনি তো কমেন্ট কিভাবে লিখতে হয় কমেন্ট লেখা তো দেখো কমেন্টটা লিখতে বলেছিল অঙ্ক তো করলাম গভর্নমেন্ট মডেলের অঙ্কটা করা হলো এবার কমেন্ট লিখতে বলে দুটো কোম্পানি একটা বিমল কোম্পানি ছিল এবার আদর লিমিটেড ছিল দুটো কোম্পানি তো বলছে বিমল কোম্পানির কমেন্টটা আগে লিখে তারপর আদর লিমিটেড কোম্পানি কমেন্টটা লিখবে তো বিমল লিমিটেড কোম্পানির কমেন্টটা কি বলছে ইফ রেট অফ রিটার্ন ইজ হায়ার দ্যান কস্ট অফ ক্যাপিটাল তো তোমরা যদি ভালো করে কোশ্চেনটা দেখো বিমল কোম্পানির রেট অফ রিটার্ন কত ছিল বিমল কোম্পানি আর ছিল 25% আর কে মানে কস্ট অফ ক্যাপিটাল ছিল 20%। তাহলে বড় কে আর বড় আর আমরা কি শিখেছি যদি আর গ্রেটার দেন কে হয় তাকে বলা হয় গ্রোথ ফার্ম ঠিক আছে আর এই ফার্ম হলে পুরো টাকায় রেখে দেবো রিটার্ন করবো কোনো রকমের কোনো ডিভিডেন্ড পে করবো না এরকমই কিছু কমেন্ট লেখা হবে ইফ রেট অফ রিটার্ন ইজ হায়ার দেন কস্ট অফ ক্যাপিটাল ভ্যালু পার শেয়ার রাইজেস ভ্যালু পার শেয়ার আস্তে আস্তে বাড়ছিল ঠিক আছে রাইজেস হোয়েন ডিপি রেশিও ইজ লো যেখানে ডিপি রেশিও লো হচ্ছে দ্যাট ইজ ইন কেস অফ গ্রোথ ফার্ম ইট ইজ বেটার নট টু পে ডিভিডেন্ড আউট ঠিক আছে এবার যদি আমরা আদর লিমিটেডের দেখি এখানে আরও ছিল 20% আবার কেউ ছিল 20% দুটোই সেম বলছে হোয়েন দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন রেট অফ রিটার্ন এন্ড কস্ট অফ ক্যাপিটাল দ্য ভ্যালু পার শেয়ার উইল রিমেন সেম এক্ষেত্রে ভ্যালু পার শেয়ার সেম হয়েছে ঠিক আছে ইরেসপেক্টিভ অফ হাই অর লো ডিপি রেশিও হাই হোক বা লো হোক কোন ম্যাটার করলো তো এই হচ্ছে তোমাকে সুন্দর করে এই কমেন্টটা তোমাকে লিখতে তো ঠিক আছে